আচ্ছা, প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের যে ধারাবাহিক লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে চলে আসলাম। তো আজকের ক্লাসেও আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটর আমরা এর আগেও আলোচনা করছি, তো বাকি যে অপারেটরগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব আজকের ক্লাসে শেষ করে দেওয়ার জন্য। তো তোমরা একটু দ্রুত লাইভে জয়েন করে নাও। শাওন ইসলাম জীবন অলরেডি জয়েন করে নিছো। ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত জয়েন করে নাও। আচ্ছা, যারা অলরেডি জয়েন করে নিছো তারা আমাকে একটু বলো যে আমাদের আজকের ভিডিও ক্লাস অডিওটা ওকে আছে কিনা। আচ্ছা, অনেকে সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে একটু ভিডিও আর অডিওর বিষয়ে জানাও। তো ক্লিয়ার বলে দিছো, তো ক্লিয়ার থাকলে আমরা ক্লাসটা শুরু করব। তো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমাদের যে কমিউনিটি আছে সেখানে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা এখানে ক্লাসটা শুরু করব, তো তোমরা ক্লাসটা একটু শেয়ার করে নাও। শেয়ার করা হয়ে গেলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে আশা করতেছি আমরা যে ধারাবাহিকভাবে অপারেটরে ক্লাসগুলো করতেছিলাম, আজকে আমরা বাকি অপারেটরগুলো শেষ করতে পারবো এবং আশা করি খুব ভালোভাবেই শেষ করতে পারবো। আচ্ছা, খাদিজা আফরোজ সুমাহিয়া বরিশাল থেকে বলছি। আচ্ছা, বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের কাছে মনে হয় আমার আইসিটি বস বইটা গেছে, হ্যাঁ, সেখান থেকে হয়তো তোমরা কানেক্ট হতে পারছো। তো আইসিটি বস বই সংগ্রহ করার জন্য এবং ক্লাসে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে আপনি ক্লাসে যুক্ত হয়েছেন। নাইম ইসলাম ওয়ালাইকুম আসসালাম। অল ভাই ব্রাদার। তো আজকে আমরা একটু রিল্যাক্সেই ক্লাস করতে পারি, কারণ তোমরা অলরেডি জানো যে আমরা ফাইনালে চলে গেছি, তাই না? তো আজকে কিন্তু আমরা এখানে আর্জেন্টিনাকে একটু মেনশন দিয়ে রাখতেই পারি। এত কষ্ট করে জিতলাম আমরা। ঠিক আছে, তো রুজিল ইসলাম কই? রুজিল ইসলামকে পাওয়া যাচ্ছে না। ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল সাপোর্টাররা কই? আচ্ছা, যাই হোক, রুজিল ইসলাম জয়েন করে নিবে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা 11 তারিখ। তো আমরা উভয় দলের জন্যই শুভকামনা জানাই। রুজিল ইসলাম চলে আসছো। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আমরা তো চলে আসলাম তোমাদের সাথে দেখা করার জন্য, এখন যে তোমরা কি অবস্থা করবা সেটাই। আচ্ছা দেখো, আমরা ক্লাসটা একটু শুরু করি, অনেক সময় হয়ে গেল, ক্লাসটা শুরু করে দেই। তো অপারেটর আমরা কি কি পড়ছিলাম বলো তো? অপারেটর আমরা একটা পড়ছিলাম হচ্ছে এরিথমেটিক অপারেটর। যারা নতুন ক্লাসে জয়েন করছো তাদেরকে আমি একটু রিভিউ করে দিই। দেখো, এরিথমেটিক বা গাণিতিক অপারেটর। আর যারা আজকে নতুন জয়েন করছো তারা পেজের ভিডিও সেকশনে গেলে আগের যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা এবং ধারাবাহিকভাবে অবশ্যই সকল লাইভ ক্লাস করলেই তোমার পূর্ণাঙ্গ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা কি বলছিলাম বলো দেখি? অ্যাসাইনমেন্ট অপারেটর পড়ছিলাম। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলোকে বলা হচ্ছে? ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, গুণ ইকুয়াল, ইকুয়াল, ভাগশেষ ইকুয়াল। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কয়টা বলো দেখি? দ্রুত বলে দেন, রিলেশনাল অপারেটর কয়টা? রিলেশনাল অপারেটর কয়টি? শাহরিয়ার ফয়সাল, ফাইনাল নিচ্ছি আমরা আর্জেন্টিনা। আমরা শতভাগ আশাবাদী
যে আমরা ফাইনাল জিতবো, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা দেখো, রিলেশনাল অপারেটর বলছো 6টা, তো সেই 6টা কী কী? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল নট ইকুয়াল। তো এই 3টা অপারেটর আমরা বিগত 2টা ক্লাসে বিস্তারিত আলোচনা করছি এবং খুবই সুন্দরভাবে উদাহরণ দিয়ে আমি সকল অপারেটর তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আর যারা ক্লাসে উপস্থিত ছিল না তারা পেজের ভিডিও সেকশনে গেলে আগের যে 2টা লাইভ ক্লাস, সেই 2টা লাইভ ক্লাস থেকে তোমরা বিষয়গুলো ক্লিয়ার করে নিবা। এখন খাতায় 4 নাম্বার অবশ্যই আপনাদের সাথে যেন খাতা কলমটা থাকেই, ঠিক আছে? 4 নাম্বার দিয়ে লেখা হচ্ছে লজিক্যাল অপারেটর। 4 নাম্বার দিয়ে লেখো লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর 3টা, খাতায় লিখে নেন যে লজিক্যাল অপারেটর 3টা, একটা লজিক্যাল অ্যান্ড, একটা লজিক্যাল অর, আর একটা হচ্ছে লজিক্যাল নট। এই যে 2টা অ্যান্ড সাইন পাশাপাশি দিয়ে যেটা, সেটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। 2টা সোজা দাগ যেখানে পাশাপাশি, এটাকে বলা হচ্ছে লজিক্যাল অর। আর এই সাইনটাকে আমি বলছিলাম যে আইসিটিতে যত জায়গায় আমরা এক্সক্লামেশন সাইনটা পাবো তত জায়গায় আমরা সেটাকে কি উচ্চারণ করব? নট উচ্চারণ করব। তাহলে এই যে চিহ্ন, এই চিহ্নটাকে বলা হচ্ছে লজিক্যাল নট। তাহলে লজিক্যাল অপারেটর কয়টি? লজিক্যাল অপারেটর হচ্ছে 3টি। রিলেশনাল অপারেটর আমরা কয়টা জানছি? রিলেশনাল অপারেটর হচ্ছে 6টা। এই বিষয়গুলো স্পষ্টভাবে মনে রাখতে হবে তোমাদের। রিলেশনাল অপারেটর কয়টা ছিল? রিলেশনাল অপারেটর ছিল হচ্ছে 6টা। লজিক্যাল অপারেটর কয়টা জানলাম? লজিক্যাল অপারেটর হচ্ছে 3টা। সেই 3টা কী কী? একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, যেটা প্রকাশের জন্য 2টা অ্যান্ড সিম্বল পাশাপাশি লেখা হচ্ছে। একটা হচ্ছে লজিক্যাল অর, যেটা প্রকাশের জন্য 2টা সোজা দাগ পাশাপাশি দেওয়া আছে। আর একটা হচ্ছে নট, যেটা প্রকাশের জন্য একটা এক্সক্লামেশন সাইন ব্যবহার করা হচ্ছে। আইসিটি সাবজেক্টে যত জায়গায় তোমরা এই এক্সক্লামেশন সাইনটা পাবা সেটাকে কি উচ্চারণ করতে হবে? নট উচ্চারণ করতে হবে, ঠিক আছে? তাহলে লজিক্যাল অপারেটর আমরা কয়টা জানলাম? 3টা জানলাম। তো এই বিষয়গুলো তোমাদের নোট থাকার কথা, আমি এগুলো মিশাই দিলাম। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই লজিক্যাল অপারেটর যে 3টা আমরা জানলাম, এই 3টা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হবে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, খাদিজা আফরোজ সুমাইয়া, আপনি বলছেন যে একবার নিউ, এই প্রথম ক্লাস। তো আজকের ক্লাস আপনি করেন, কোনো সমস্যা নাই, আশা করতেছি সব কিছু বুঝতে পারবেন আজকের আলোচনার টপিকগুলো। তবে এর আগেও কিন্তু আমরা বিগত প্রায় 10 থেকে 12টা লাইভ ক্লাস নিয়েছি। আপনি সেই লাইভ ক্লাসগুলো পেজের ভিডিও সেকশনে গেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ওগুলো সময় দিয়ে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করে নেবেন। আর সামনে যেগুলো লাইভ ক্লাস হবে সেগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করবেন। লাইভ ক্লাস প্রতিদিন রাত 9:30টায়, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা কি বলতেছি যে লজিক্যাল অপারেটর 3টা, এই 3টার আমরা একটু ব্যবহার বিধি জানি। একটাকে আমরা কি বলতেছি? লজিক্যাল অ্যান্ড। তো এই লজিক্যাল অ্যান্ডটা কখন ব্যবহার করতে হয়? লজিক্যাল অ্যান্ডটা ব্যবহার করতে হয় যখন আমাকে সবগুলো কন্ডিশন সত্য দেখাইতে হবে। সবগুলো কন্ডিশন সত্য দেখানোর প্রয়োজন হয়, তখন আমরা সেখানে কি ব্যবহার করব? লজিক্যাল অ্যান্ড। বিষয়টা কীরকম দেখো, সাপোজ মনে করি এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, আমরা ধরে নিলাম কন্ডিশন 1, এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সাপোজ আমরা সেটা ধরে নিলাম কন্ডিশন 2। এখন তোমার প্রোগ্রামের সিচুয়েশনটা যদি এমন হয় যে তুমি যে আউটপুটটা পেতে চাচ্ছ, সেই আউটপুটটা পাওয়ার জন্য তোমার কন্ডিশন 1ও ট্রু হইতে হবে, আবার কন্ডিশন 2 হইতে হবে। অর্থাৎ প্রোগ্রামে দেওয়া কন্ডিশনগুলো সবগুলাই ট্রু বা সত্য হইতে হবে। সেক্ষেত্রে এটা কম্পিউটারকে বোঝানোর জন্য তাদের মধ্যে কি দিতে হয়? লজিক্যাল অ্যান্ড দিতে হয়। এখানে লজিক্যাল অ্যান্ড দেয়া, এর মানে কম্পিউটার বুঝবে যে তুমি যে আউটপুটটা পেতে চাচ্ছ সেটা আউটপুট আকারে পাওয়ার জন্য তোমাকে কন্ডিশন 1ও ট্রু হইতে হবে, আবার কি কন্ডিশন 2ও ট্রু হইতে হবে। আমি যদি একটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা একাডেমিক লেভেলে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যার প্রোগ্রামটা শিখছো, তাই না? তো 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, 3টা সংখ্যা আমরা মনে করি এরকম ধরে নিতে পারি, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে কি সি। এখন তুমি যদি এ কে বড় প্রমাণ করতে চাও, তো এ কখন বড় হবে? যখন সেটা বি এবং সি এর থেকে বড় হবে। বোঝার চেষ্টা করে, 3টা সংখ্যা আমরা ধরে নিলাম, প্রথম সংখ্যার মান এ দ্বারা, দ্বিতীয় সংখ্যার মান বি দ্বারা, তৃতীয় সংখ্যার মান হচ্ছে সি দ্বারা। এখন এই 3টার মধ্যে যে কোনোটাই বড় হইতে পারে, আমরা ধরে নিলাম কার মানটা বড় দেখাবো? আমরা এ এর মানটা বড় দেখাবো। এখন এ এর মানটা বড় কখন হবে? যখন এ এর মানটা বি এর মান এবং সি এর মানের থেকে বড় হবে। তাহলে এ কে আমাদেরকে বি এর মানের থেকে বড় কিনা সেটা চেক করে নিতে হবে, আবার একইভাবে এ এর মানটা সি এর মানের থেকে বড় কিনা সেটাও আমাকে চেক করে নিতে হবে। তো আমরা এ এর মানটা বি এর থেকে বড় কিনা এটা চেক করার জন্য কি লিখবো? এ গ্রেটার দেন বি। আবার একইভাবে এ এর মানটা সি এর থেকে বড় কিনা এটা চেক করার জন্য আমরা কি লিখবো? এ গ্রেটার দেন সি লিখবো। এখন বলো তো যে এর মানটা সব থেকে বড় হওয়ার জন্য এখানে যে 2টা কন্ডিশন দেয়া আছে, এদের 2টাই সত্য হইতে হবে নাকি যে কোনো একটা সত্য হলে এর মানটা বড় হবে? আমাকে একটু বলো, যেখানে যে 2টা কন্ডিশন দিছি আমি, এই 2টা কন্ডিশনের 2টাই সত্য হলে কি এর মানটা বড় হবে নাকি যে কোনো একটা সত্য হলে এর মানটা বড় হবে? দ্রুত বলেন।
দুটাই সত্য হইতে হবে। এই যে দেখো এখন এই কন্ডিশনটাও সত্য হইতে হচ্ছে, এই কন্ডিশনটাও সত্য হচ্ছে। তো এটাই বলা হয়েছে তোমাদেরকে যে অ্যান্ড আমরা তখনই ব্যবহার করব যখন প্রোগ্রামে দেয়া কন্ডিশনগুলোর মধ্যে সবগুলো কন্ডিশন কী হতে হবে, সত্য হয়ে দেবে। এখন এটা আমি কম্পিউটারকে বুঝাবো কীভাবে, যে তুমি এ কে তখনই বড় বলবা যখন এটাও সত্য হবে এটাও সত্য হবে। এটা কম্পিউটারকে বোঝানোর জন্য এই দুইটা কন্ডিশনের মাঝে তোমাকে কী ব্যবহার করতে হবে, লজিক্যাল অ্যান্ড। এখানে লজিক্যাল অ্যান্ড ব্যবহার করা মানে কম্পিউটার বুঝবে যে এই এর মানটাকে আমি বড় তখনই বলবো যখন এই কন্ডিশনটাও ট্রু হবে, একই সাথে এই কন্ডিশনটাও ট্রু হবে। তাহলে তোমাকে যদি প্রোগ্রামে এমসিকিউতে এরকম প্রশ্ন দেয় যে সবগুলো কন্ডিশন সত্য হলে নিচের কোন অপারেটরটি ব্যবহার করতে হয়, তখন অ্যান্সার হিসেবে অবশ্যই তোমাকে কি চুজ করতে হবে, অ্যান্ড অপারেটর, লজিক্যাল অ্যান্ড অপারেটর। তো আশা করতেছি অ্যান্ডের বিষয়টা তোমরা বুঝতে পারতেছো। তো লজিক্যাল অপারেটর তিনটা, একটা ছিল অ্যান্ড, এরপরে আসতেছে অর। তো অরের ক্ষেত্রে কি বলা হচ্ছে, অরের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো একটি কন্ডিশন সত্য হলে, যে কোনো একটি কন্ডিশন যদি সত্য হয় সেক্ষেত্রে আমরা সেখানে কি ব্যবহার করব, অর ব্যবহার করব। মনে করো কন্ডিশন 1 একটা দেয়া আছে, কন্ডিশন 2 দেয়া আছে। এখন এই দুইটা কন্ডিশনের মধ্যে যদি যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই আমার আউটপুটটা চলে আসে, এটা কম্পিউটারকে বোঝানোর জন্য তাদের মাঝে কি ব্যবহার করতে হবে, লজিক্যাল অর ব্যবহার করতে হবে। এখানে লজিক্যাল অর দেয়া মানে যদি কন্ডিশন 1 ট্রু হয় তারপর আউটপুট স্টেটমেন্ট আউটপুট হিসেবে আসবে, আবার যদি কন্ডিশন 1 ফলস হয়ে যায়, কন্ডিশন 2 ট্রু হয়, তারপর আমরা যে আউটপুটটা যাচ্ছি সেই আউটপুটটা পেয়ে যাব। এই কারণে অরের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো একটি কন্ডিশন, প্রোগ্রামে যতগুলো কন্ডিশন দেয়া থাকবে তার মধ্যে যদি যে কোনো একটা কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে আমরা যে আউটপুট স্টেটমেন্টটা চাচ্ছি সেটা আউটপুট হিসেবে পেয়ে যাব। বাট যখনই আমরা অ্যান্ড ব্যবহার করব সেখানে যতগুলো কন্ডিশন ব্যবহার করা হবে সবগুলো কন্ডিশনে কি হইতে হবে, সত্য হইতে হবে, তাহলেই আউটপুটটা পাওয়া যাবে। যে কোনো একটা কন্ডিশন মিথ্যা হলে কিন্তু আমরা আউটপুটটা পাবো না। তো আশা করতেছি অ্যান্ড এবং অর এই দুইটার বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা আসি হচ্ছে নটের বিষয়ে। ঠিক আছে, তো নটের বিষয়ে কি বলা হচ্ছে, নটের কাজটা হচ্ছে যে কোনো একটা সত্য কন্ডিশনকে মিথ্যা প্রমাণ করা, আবার কোনো একটা মিথ্যা কন্ডিশনকে সত্য প্রমাণ করা। সাপোজ মনে করো কোনো একটা কন্ডিশন আগে থেকে সত্য অবস্থায় আছে, এখন আমি যদি এর সামনে নট দিয়ে দিই তাহলে নট ট্রু। নট ট্রু মানে কি, ফলস। আবার যদি মনে করো কোনো একটা কন্ডিশন আগে থেকে ফলস স্টেটে আছে, আমি যদি তার সামনে নট দিয়ে দিই তাহলে নট ফলস। নট ফলস মিনস কি বলো দেখি, ট্রু। বুঝতে পারছো? তাহলে লজিক্যাল নট অপারেটরের কাজটা কি, লজিক্যাল নট অপারেটর কাজ হচ্ছে কোনো একটা সত্য কন্ডিশনকে মিথ্যা প্রমাণ করা, আবার একই সাথে কোনো একটা মিথ্যা কন্ডিশনকে সত্য প্রমাণ করা। এটা কেবলমাত্র কোনো একটা স্টেটের জন্য কাজ করে। মনে করো তোমার একটা কন্ডিশনকে পুরো প্রোগ্রামে সত্য দেখানোর প্রয়োজন হচ্ছে, কিন্তু এক জায়গায় তোমাকে এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। এখন এর জন্য তো তুমি পুরো প্রোগ্রাম আবার চেঞ্জ করতে পারো না, তাই না? তো সেই স্টেটে তুমি ওই সত্য কন্ডিশনের সামনে কি দিয়ে দিতে পারো, নট সাইনটা দিয়ে দিতে পারো। এখন নট ট্রু মানে ওই মোমেন্টের জন্য এই সত্য কন্ডিশনটা কি প্রমাণ হয়ে যাবে, প্রোগ্রামের জন্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে তিনটা অপারেটরই কাজই আমরা কিন্তু বুঝতে পারলাম। অ্যান্ডের কাজ কি বলছি বলো দেখি, সবগুলো কন্ডিশন যখন সত্য হবে তখন। অরের কাজ বলা হয়েছে যখন যে কোনো একটা, আর নটের কাজ বলা হলো কোনো একটা সত্য কন্ডিশনকে মিথ্যা প্রমাণের ক্ষেত্রে বা মিথ্যা করার প্রয়োজনের ক্ষেত্রে, আবার একই সাথে কোনো একটা মিথ্যাকে সত্য করার ক্ষেত্রে। তাহলে লজিক্যাল অপারেটর আমরা কয়টা জানলাম, লজিক্যাল অপারেটর আমরা জানলাম হচ্ছে তিনটা। তাহলে আমরা চারটা অপারেটর আলোচনা করে নিলাম। এখন আসি আমরা হচ্ছে পঞ্চম অপারেটরে। কারো কোনো সমস্যা হলে অবশ্যই বলবা, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। 5 নাম্বার দিয়ে লেখো কন্ডিশনাল অপারেটর। 5 নাম্বার দিয়ে লেখা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর দুইটা, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে এলস। তো ইফকে প্রকাশ করা হয় হচ্ছে কোশ্চেন মার্ক দ্বারা, ইফকে প্রকাশ করা হয় হচ্ছে কোশ্চেন মার্ক দ্বারা, আর এলসকে প্রকাশ করা হয় হচ্ছে কোলন দ্বারা। তোমরা যারা একাডেমিক লেভেলে প্রোগ্রামিং অধ্যায়টা শিখে আসছো তারা জানো যে আমরা কন্ডিশনাল প্রোগ্রাম লিখি কি দ্বারা, ইফ আর এলস দ্বারা। ইফ দ্বারা কন্ডিশন দেওয়া হয়, ইফের স্টেটটা সত্য হলে যেটা সেটা ইফের মধ্যেই লেখা হয়, আর সেটা মিথ্যা হলে কোথায় লেখা হয়, এলসের মধ্যে। যারা একাডেমিক লেভেলে শিখে আসছো তারা বিষয়টা রিলেট করতে পারবা। আচ্ছা, না জানলেও কোনো সমস্যা নাই, এখন তো আর তোমাকে ওইভাবে ডিটেলসে প্রোগ্রাম লিখতে বলবো না। তুমি শুধু এতটুকু জানা রাখো যে কন্ডিশনাল অপারেটর কয়টা, দুইটা। একটাকে আমরা বলছি ইফ, যেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, কোশ্চেন মার্ক দ্বারা। একটাকে বলা হচ্ছে এলস, যেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, কোলন দ্বারা। ঠিক আছে, তোমরা দেখবা যে তোমাদের যে ফ্লো চার্ট দেওয়া ছিল বইয়ে, খেয়াল করছো কিনা জানি না, ফ্লো চার্টে কিন্তু অনেক সময় এরকম একটা কন্ডিশন দেওয়ার পরে একটা কোশ্চেন মার্ক দেওয়া ছিল। এখন তুমি এটা দেখে আবার এমন ভাবিও না যে আমাকে এটা কোনো কিছু জিজ্ঞেস করছে নাকি, এটা কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করে নাই তোমাকে। এই কোশ্চেন মার্ক দ্বারা কি বোঝাচ্ছে, ইফ বোঝাচ্ছে যে ইফ এ গ্রেটার দেন বি, এটা যদি হয় তাহলে ইয়েস স্টেট একটা থাকে, আর একটা থাকে কি স্টেট, নো স্টেট। তোমরা ফ্লো চার্টগুলো যারা একাডেমিক লেভেলে শিখে আসছো তারা বুঝতে পারবো বিষয়গুলো। তাহলে কোশ্চেন মার্ক দ্বারা কি বোঝায়, ইফ বোঝায়, আর কোলন দ্বারা কি বোঝায়, এলস বোঝায়। কোশ্চেন মার্ক দ্বারা কি বোঝাবে, ইফ বোঝাবে, আর কোলন দ্বারা কি বোঝাবে, এলস বোঝাবে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা কন্ডিশনাল অপারেটর শিখে নিলাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট অপারেটর আসি, যেটাকে বলা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এরপরে হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। তো বিট ওয়াইজ অপারেটর কোনগুলো দেখো, বিট ওয়াইজ অপারেটর হচ্ছে একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে এক্স অর, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। এছাড়াও আরও আছে, একটা আছে লেফট শিফট, রাইট শিফট। তো আমরা এত ডিটেলসে যাচ্ছি না, আমরা একটু হালকাভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি, কারণ লেফট শিফট রাইট শিফট বুঝতে গেলে তোমাকে রেজিস্টার সম্বন্ধে জানতে হবে, লেফট শিফট রেজিস্টার, রাইট শিফট রেজিস্টার। তো এটা আবার অনেক ডিটেলস টপিক হয়ে যাবে। আমরা থার্ড চ্যাপ্টারে যখন রেজিস্টার আলোচনা করব তখন কিছুটা দেখাই দেওয়ার চেষ্টা করবো। আপাতত এই চারটাই নাও। বিট ওয়াইজ অপারেটর, একটা হচ্ছে অ্যান্ড, এটাকে বলা হচ্ছে কি অ্যান্ড, এটাকে বলা হচ্ছে অর, এটাকে বলা হচ্ছে এক্স অর, আর এটাকে বলা হচ্ছে কি কমপ্লিমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এর আগে কি ছিল, যখন আমি দুইটা অ্যান্ড দিচ্ছিলাম সেটাকে কি বলা হচ্ছিল বলো দেখি? যখন এরকম দুইটা অ্যান্ড দেয়া থাকবে এটাকে কি বলতেছি আমরা? আরিফুল ইসলাম রক্স খুব ভালো লাগতেছে, আজ অনেকজন ক্লাস করতেছে। অনেকজন ক্লাস করলে আসলে আমাদেরও ভালো লাগে। তো তোমরা চেষ্টা করবা যে অনেকজনকে নিয়েই ক্লাসগুলো করার, এর জন্য তোমাদের কন্ট্রিবিউশনটা বেশি জরুরি। হ্যাঁ, এর জন্য তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা, তোমাদের ফ্রেন্ডদের জানাই দিবা। লকডাউনে তো সবাই বাসায় বসে আছে, তো সবার পক্ষেই ক্লাস করাটা উপকারী হবে। আর হয়তো বা এভাবে ক্লাস কোথাও নাও পাইতে পারে আর কি, এ কারণেই তোমরা চেষ্টা করবা যে বেশি সংখ্যক স্টুডেন্টদের ক্লাসে জয়েন করানোর। আচ্ছা, তো ক্লাসে যারা জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অলরেডি 20 জন এখন লাইভ ক্লাস করতেছি। তো দুইটা অ্যান্ড থাকলে কি বলা হয় সেটাকে? দুইটা অ্যান্ড থাকলে সেটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল অ্যান্ড। আর যখন একটা অ্যান্ড সাইন দেওয়া থাকবে তখন সেটাকে বলা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড। বুঝতে হবে কিন্তু এই বিষয়গুলো। যখন দুইটা অ্যান্ড সাইন একসাথে লিখবো সেটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, আর যখন আমরা একটা অ্যান্ড সাইন দিব সেটাকে বলা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড। এখন এই বিট ওয়াইজ অপারেটরগুলোর ব্যবহার আসলে কীরকম, তাই না? তো বিট বলতে কী বোঝায় বলো দেখি? বিট বলতে কি বোঝায়? সবাই অ্যান্সার দিছিলা তোমরা লজিক্যাল অ্যান্ড, তো সঠিক অ্যান্সার ছিল তোমাদের সবারই। তো বিট বলতে কি বোঝায় এখন বলো? এখানে যে বলতেছে বিট ওয়াইজ অপারেটর, তো এটা অপারেটরটা বোঝার জন্য আমাকে প্রথমে বিট সম্বন্ধে জানতে হবে। তো বিট কি বলো? থার্ড চ্যাপ্টারের কনসেপ্ট, খুবই বেসিক কনসেপ্ট, এটা জানার কথা তোমাদের। বিট কি? আচ্ছা, শাওন ইসলাম যে বল বিট পার সেকেন্ড, ওই বিট আর এই বিট এক না রে। বিট পার সেকেন্ড যেটা সেটাকে বলা হচ্ছে বিপিএস। এটা ব্যান্ডউইথের ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমাদের। হ্যাঁ, এটাও একটা তথ্য দিয়ে রাখলাম যে ব্যান্ডউইথ পরিমাপের একক হচ্ছে বিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথ কি? তোমার প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইন্টারনেট আমরা মানে তোমার কি পরিমাণ ইন্টারনেট পাস হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? ব্যান্ডউইথ বলা হচ্ছে। ব্যান্ডউইথ পরিমাপের একক হচ্ছে কি? বিপিএস। এখানকার বিটটা আলাদা। এখানে বিট বলতে বোঝা যাচ্ছে 0 আর 1কে। বাইনারি প্রতিটি একককে কি বলা হয়? বিট বলা হয়, একক বা অঙ্ক। তো বাইনারি অঙ্ক কি কি? 0 আর 1। তাহলে প্রতিটা 0 আর 1 প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে বিট। একটা 0 একটা বিট, একটা 1 হচ্ছে একটা বিট। বুঝতে পারছো? প্রতিটা 0 এবং 1 প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে বিট, মনে রাখবা। তাই বিট ওয়াইজ অপারেটর আমরা কোনগুলোকে বলতেছি? যে অপারেটরগুলো বিট পর্যায়ে কাজ করে সেই অপারেটরগুলোকে আমরা বলতেছি হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। তো বিষয়টা কীরকম? তা আমরা আপাতত আর্জেন্টিনাকে একটু মিশাই দিচ্ছি আমাদের পড়াশোনার সুবিধার ক্ষেত্রে। তবে আর্জেন্টিনা আমাদের মনে প্রাণে জায়গা নিয়ে আসে, সেটা নিয়েই থাকবে, বোর্ডে না থাকলেও সমস্যা নাই। আচ্ছা দেখো, খেয়াল করো তো বিট ওয়াইজ অপারেটর কোনগুলো? সাপোজ তোমাকে যদি বলা হয় যে এ ইকুয়াল একটা মান দিলাম আমরা হচ্ছে 5, আর বি ইকুয়াল তোমাকে একটা মান দেওয়া হলো মনে করো হচ্ছে 7। এখন তোমার কাছে জানতে চাওয়া হইলো যে এই এ অ্যান্ড বি এর মানটা কত? বলো, একটু চেষ্টা করো, দেখো পারা যায় কিনা, তারপরে আমরা আবার ক্লিয়ার করতেছি। আচ্ছা, পরবর্তীতে অনেকেই সঠিক অ্যান্সার দিছো, সাথী সঠিক অ্যান্সার দিছো 0 আর 1 বিট। রুজেল ইসলাম বলছো বাইনারি ডিজিট। হ্যাঁ, বিটের পূর্ণরূপ হচ্ছে কি? বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট, আর বাইনারি ডিজিট প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে বিট। এরপর আমরা কোথায় আসলাম? আমি তোমাকে বললাম যে এর মান দেয়া আছে 5, বি এর মান দেয়া আছে 7। তাহলে তোমার কাছে জানতে চাইছে এ অ্যান্ড বি এর মানটা আসলে কি হবে?
অ্যান্ড মানে আমরা কি জানি, গুণ, তাই না? যৌক্তিক গুণ। তোমরা 3টা অপারেশন পড়ে থাকার কথা থার্ড চ্যাপ্টার। একটা কি ছিল? অর, একটা অ্যান্ড, আর একটা ছিল নট। অর মানে আমরা কি জানতাম? যৌক্তিক যোগ। অ্যান্ড মানে কি? যৌক্তিক গুণ। আর নট মানে নট বা কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো এ অ্যান্ড বি এর মানটা কী হবে? আমি যদি তোমাদেরকে একটু অপশন দিয়ে দিই, তাহলে এ আর বি এর মান কি 7 5 12 হবে, নাকি এ আর বি এর মান 5 7 কত হবে, 35 হবে, নাকি এ অ্যান্ড বি এর মান হবে হচ্ছে তোমার, আমি একটু রাফ করে নেই, তোমাদেরকে দেখাচ্ছি না, এ আর বি এর মান কি হবে, শুধু 7 নাকি হবে শুধু 5? কোনটা হবে নির্ণয় করো। আচ্ছা, আমরা অনেকেই ক্লাসে জয়েন করলেও কিন্তু ক্লাসটা বেশি জন শেয়ার দেওনি মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত ক্লাসের শেয়ার সংখ্যা মাত্র 5টি। তো আমি আশা করতেছি যারা ক্লাসে উপস্থিত আছো তারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবে। এটা প্রতিদিন বলাটাও একটু বিরক্তিকর, তারপরেও বলতে হয়। তোমরা যদি কাজটা সঠিকভাবে করো তাহলে হয়তো আমাকে আর সামনে বলার প্রয়োজন হবে না। আচ্ছা, অ্যান্সার অনেক আসছে, 12 আসছে, 35 আসছে। তো আমি আশা করতেছিলাম এগুলাই আসবে, তো তোমাদের সবার অ্যান্সারটাই ভুল হয়ে গেছে। তো সঠিক অ্যান্সারটা কি হবে দেখো, খেয়াল করো সবাই, এদিকে খেয়াল করো। অ্যান্সার সমাধান করা বাদ দেন, এখন সঠিক অ্যান্সার কীভাবে পাবো সেটা বুঝে নেওয়ার চেষ্টা করো। তোমাদের সবার অ্যান্সারে রং আসছে, তো আমরা দেখি যে সঠিক অ্যান্সারটা কি। আমি কিন্তু শুরুতেই তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিছি যে বিট ওয়াইজ অপারেটর হচ্ছে সেটা যে অপারেটরগুলো বিট পর্যায়ে কাজ করে। বিট পর্যায়ে মানে কি? 0 আর 1। তুমি যে এখানে অ্যান্ড করবা, সেই অ্যান্ডটা এই 5 আর 7-এর মধ্যে করলে হবে না। অ্যান্ড মানে কি? গুণ। তুমি 5 7 গুণ করে দিছো 35 হয়, এই কারণে অধিকাংশ জনের রেজাল্টে কি বলে দিছো? 35 বলে দিছো। অনেকে আবার যোগ করে 5 7 কত বলছো? 12 বলছো। তো 35টা কিছুটা মানা যায়, কারণ অ্যান্ড মানে গুণ, তুমি গুণ বুঝছো এই কারণে 35 বলছো, কিন্তু 12 কোন হিসাবে বলো তোমরা? কারণ অ্যান্ড দ্বারা কি বোঝায়? অ্যান্ড মানে হচ্ছে কি? গুণ। কিন্তু এই গুণ সেই গুণ না, এই অ্যান্ড মানে হচ্ছে যৌক্তিক গুণ। আচ্ছা, যাই হোক, আমরা সঠিক অ্যান্সারটাতে আসি। তো আমি কি বলছি, বিট ওয়াইজ অপারেটর কোনগুলো? যে অপারেটরগুলো বিট পর্যায়ে কাজ করে। আর বিট মানে কি? 0 আর 1। তাহলে এই যে 5 আর 7-এর মধ্যে অ্যান্ড করলে হবে না, তোমাকে 5কে বাইনারি করতে হবে, 7কে বাইনারি করতে হবে, এরপরে ওই 5 আর 7-এর যে বাইনারি, সেই বাইনারির মধ্যে তোমাকে কি করতে হবে? অ্যান্ড করতে হবে। বুঝাতে পারছি? কারণ বিট ওয়াইজ অপারেটর সেগুলোই যে অপারেটরগুলো বিট পর্যায়ে কাজ করে। তোমার যে মান, সেই মানগুলো অবশ্যই আগে বাইনারি হবে, তারপর সেই বাইনারির মধ্যে তোমাকে যে অপারেশন, অ্যান্ড বললে অ্যান্ড, অর বললে অর, এক্সঅর বললে এক্সঅর, কমপ্লিমেন্ট বললে কমপ্লিমেন্ট, যা বলবে সেই অপারেশনটা নিয়ে তোমাকে অ্যান্সারটা বের করে নিতে হবে। তো আমরা 5কে একটু বাইনারি করে দেখি, 5-এর বাইনারি আসলে কত আসে। তো আমরা যদি 5কে বাইনারি করি, তাহলে 5-এর বাইনারি আমরা জানি কত পাওয়া যায়? 101। কিন্তু শুধু 101 নিলেও আবার হবে না। কেন হবে না? কারণ আমরা জানি আমাদের রেজিস্টার কয় বিট? 8 বিট। সর্বনিম্ন রেজিস্টার কয় বিট? 8 বিট। 8 বিট সমান কি হয় বলো দেখি? 8 বিট সমান কি বলতে পারি আমরা? তাহলে 8 বিট পূর্ণ করার জন্য সামনে আমাদেরকে আরও কয়টা জিরো দিতে হবে? 5টা জিরো দিতে হবে। একইভাবে 7-এর বাইনারি আমরা সহজে জানি 1 1 1। এখন এটাকে 8 বিটে পূর্ণ করার জন্য সামনে আমাদেরকে কয়টা জিরো দিতে হবে? 5টা জিরো দিতে হবে। আচ্ছা, তাহলে দেখো, অ্যান্ড মানে আমরা কি জানি? গুণ। এখন 0 দ্বারা গুণ করলে কি হয়? যে কোনো মানকে যদি আমরা 0 দ্বারা গুণ করি, তাহলে সেখানে সম্পূর্ণ অংশটাই মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই অ্যান্ড যখন তোমাকে বলবে, তুমি বাইনারি করার পর যেখানে 0 পাবা, সেখানে সম্পূর্ণ মানটাই কি করে দিতে হবে? 0 করে দিতে হবে। কারণ 0 দ্বারা কোনো কিছুকে অ্যান্ড করলে বা গুণ করলে তার সম্পূর্ণ মানটাই কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে দেখো, এখানে 1 1 আছে, তো 1 আর 1 অ্যান্ড করলে আমি রেজাল্ট কি পাবো? 1ই পাবো। এখানে দেখো 0 1 আছে, এই যে 0 আছে, তার মানে 0-র সাথে যদি আমি 1 অ্যান্ড করি, তাহলে রেজাল্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 দ্বারা যে কোনো কিছুকে অ্যান্ড বা গুণ করলে সম্পূর্ণ মানটাই কি হয়ে যায়? 0 হয়ে যায়। এগুলো আমরা বুলিয়ান বীজগণিতে পড়ে আসি। তোমাদের যাদের মনে নাই বা ক্লাস করো নাই, তারা ভিডিও সেকশন থেকে আগের লাইভ ক্লাসগুলো করে নিবা। এরপরে আবার 1 আর 1-এর মধ্যে অ্যান্ড বোঝাচ্ছে, তাহলে 1 আর 1 অ্যান্ড বা গুণ করলে আবারও আমি মানটা কত পাবো? 1 পাবো। আর বাদ বাকি সবগুলাই 0 আছে, তার মানে বাদ বাকি সকল মানগুলো আমরা কি হিসেবে পাবো? 0 হিসেবে পাবো। এখন বলো তো, 101 এটা কার মান? এই মানটা সমান সমতুল্য ডেসিমেল ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে যে সঠিক অ্যান্সারটা ছিল, সেই সঠিক অ্যান্সারটা হচ্ছে 5। তাহলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। সঠিক অ্যান্সার 12 না, 35 না, সঠিক অ্যান্সার হচ্ছে 5। তো কেসা লাগা মেরা মজাক, বুঝতে পারছো? এই যে 5 আর 7 দিয়ে দিলাম, কিন্তু রেজাল্ট আসলো কত?
5, যদিও আসার কথা ছিল গুণ করে 5 7 35। বুঝতে পারছো? তো আমি আরও একবার একটু তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখো, যখনই বিট ওয়াইজ অপারেটর দিয়ে কোনো মান সমাধান করতে দিবে, তখন সমাধানের নিয়ম হচ্ছে প্রথমে যে মানগুলো দেয়া থাকবে সেই মানগুলোকে তোমাকে আগে বাইনারি করে নিতে হবে। কি করে নিতে হবে? বাইনারি করে নিতে হবে। এরপরে সেই বাইনারি মানগুলোর মধ্যে যে অপারেশন দিবে সেই অপারেশন অনুযায়ী রেজাল্টটা নির্ণয় করতে হবে। যদি অ্যান্ড বলে তাহলে অ্যান্ড অনুযায়ী নিবা, যদি অর বলে তাহলে অর বললে কিন্তু এখানে আলাদা রেজাল্ট চলে আসবে, এক্স অর বললে আলাদা রেজাল্ট চলে আসবে। তো এখানে যেটা অপারেটর দেয়া থাকবে তুমি সেই অনুযায়ী এই দুইটার অপারেশন কমপ্লিট করে দেখবা যে তোমার সর্বশেষ মানটা কি যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এই বিষয়টা তোমরা পুরোপুরি ক্লিয়ার কিনা বলো? তো এর আগের একটা প্রশ্ন দেওয়া ছিল, তোমরা সেটার অ্যান্সার অনেকেই দিছো যে 8 বিট সমান কি। তো 8 বিট সমান হচ্ছে 1 বাইট। তো এখন এই পুরো বিষয়টা ক্লিয়ার কিনা বলো? বিট ওয়াইজ অপারেটরের বিষয়টা। আরিফুল ইসলাম ওয়াও লাগছে, লাগারই কথা, যেহেতু আমরা আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা, শাওন ইসলাম জীবন বুঝে গেছি ভাই। বাকি যারা আসো তাদের কি অবস্থা? যদি সবাই বুঝে থাকো তাহলে আমি একটা সমাধান করে দিব, আর যদি বুঝে না থাকো তাহলে এখনও বোর্ডে বিষয়বস্তুগুলো তোলা আছে, না বুঝে থাকলে বলেন, আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, বরিশাল থেকে যিনি জয়েন করছিলেন তিনি কি এখনও লাইভ ক্লাসে উপস্থিত আছেন? তারিকুল ইসলাম ক্লিয়ার, শাহরিয়ার ফয়সাল ক্লিয়ার, রুজেল ইসলাম অস্থির লাগলো। হ্যাঁ, বিষয়গুলো আসলেই অস্থির, কিন্তু অস্থির বিষয়গুলো যদি সুস্থিরভাবে না বুঝে না সমাধান করো তাহলে কিন্তু রেজাল্টটা ভুল চলে আসবে। এই যে তোমরা আগে রেজাল্ট কত দিছিলা 35, কিন্তু মজা করে আমরা অ্যান্সারটা কত নিয়ে আসলাম? 5 নিয়ে আসলাম, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি বুঝতে পারতেছি সবারই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আরফিন বৃষ্টি অনেকদিন পর আপনার ক্লাস করে। অনেকদিন পর কেন ক্লাস করবেন বলেন? আমরা তো প্রতিদিনই 9:30টায় ক্লাস নিচ্ছি। আমাদের ভালো লাগলে আপনি প্রতিদিন 9:30টায় আসবেন, কোনো সমস্যা নেই। প্রতিদিন লাইভ ক্লাস হচ্ছে 9:30টায়। আচ্ছা, যদি এটা বুঝতে পারো তাহলে আমাকে এখন একটু তোমরা সমাধান করে দাও। আচ্ছা, এখানেই সমাধান করো। এবার এ অর বি কী হবে বলো দেখি? এ অ্যান্ড বি তো আমরা বের করলাম, তাহলে এ অর বি কী হবে? অপশন এগুলার মধ্যেই অ্যান্সার পাবা। এখন কি অ্যান্সার আসবে বের করো। অর মানে কি? অর মানে হচ্ছে যোগ, কিন্তু এই যোগ বাবা সেই যোগ না। এই অর মানে হচ্ছে যৌক্তিক যোগ। হ্যাঁ, যোগ বলছে, এর মানে 5 7 12 করে দিলে কিন্তু অ্যান্সারটা নাও হইতে পারে, বলে দিলাম আগেই। তো অর মানে যোগ, বাট সেটা কি? যৌক্তিক যোগ। এখন যৌক্তিক যোগ বিষয়টা কি সেটা তোমাকে বুঝতে হবে। শাহরিয়ার ফয়সাল অলরেডি বলছে 12 বললে তো হবে না ভাইয়া, কারণ আমি তো বললাম যে যোগ মানে ওই যোগ না, মজা করে যোগ করতে হবে। আমরা যেমন এটা মজা করে অ্যান্ড করলাম, করে অ্যান্সার 5 নিয়ে আসলাম। তুমি একটু মজা করে যোগ করো, দেখো অ্যান্সার কি আসে। 12টাও আসতে পারে। যোগ মানে হচ্ছে যৌক্তিক যোগ। শাহরিয়ার ফয়সাল 1100, কাঞ্চন রয় 1100, সাথী 12। কে 12 ছাড়া আর অ্যান্সার নাই। আরিফুল ইসলাম রক্স, আপনিও অ্যান্সার দিলেন 12, হতাশ করলেন আপনি। ভাবলাম আপনার অ্যান্সারটা একটু রকিং অ্যান্সার হবে, রক্স, তো আপনিও তো একই অ্যান্সার দিলেন। এজন্য আইসিটি যতটা তোমরা সহজ মনে করো যে পরীক্ষার রাতে পড়ে কোপায় দিব, আসলে যদি শিখতে চাও বা পড়তে চাও অতটাও কিন্তু সহজ না, তাই না? অধিকাংশ জনের অ্যান্সারই ভুল আসে। তো এখানেও অ্যান্সারটা আসলে 12 আসবে না। হ্যাঁ, 12 তোমরা কেন বলছো এটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। কারণ তোমরা যোগ করছো হচ্ছে বাইনারি যোগ, কিন্তু আমি বারবারই বলতেছি যে অর দ্বারা যে যোগটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যৌক্তিক যোগ। এই যে আমি লিখেও রাখছি, অর দ্বারা যে যোগের কথা আমরা বলতেছি সেটা হচ্ছে যৌক্তিক যোগ, বাইনারি যোগ না। তোমরা কি করছো দেখো, বাইনারি যোগ করছো, 1 আর 1 যোগ করলে হয় আমরা জানি 0, আর ক্যারির মান থাকে 1। ক্যারি 1 আর 1 যোগ করলে আবারও মান পাবো আমরা হচ্ছে কত? 0।
আবারও ক্যারি থাকে কত 1, তাহলে ক্যারি 1 1 1, তিনটা 1 যোগ করলে আমরা জানি যোগফলের মান হয় 1, সাথে ক্যারিও থাকে 1, পরে ক্যারির মান 0 আর 1 যোগ করলে কত পাই 1 পাই, আর বাদ বাকি সবগুলা যোগ করলে কত হয়ে যায় 0 হয়ে যায়। এখন তোমরা এখানে মান বসাই দিছো 1 2 4 8, মান পাইছো কত 8 আর 4 12, এই কারণে তোমরা অ্যান্সারটা কত দিছো 12, কিন্তু অ্যান্সারটা তো দাদা হইল না, তাই না? তো অ্যান্সারটা আসলে হইল না কেন? এই কারণেই হইল না কারণ এখানে অর দ্বারা তোমাকে বাইনারি যোগ বুঝায় নাই। বাইনারি যোগ আলাদা, গাণিতিক যোগ আলাদা, আর যৌক্তিক যোগ আলাদা। গাণিতিক যোগ কীরকম, যেমন 7 5 যোগ করলে কত হয় 12 হয়। আবার বাইনারিতে যোগ মানে এই যে তুমি বাইনারি করার পর বাইনারি যোগের পদ্ধতিতে যোগ করে যেটা পাইছো সেটা। এখন আসে যৌক্তিক যোগ কি, তো তোমরা যদি তৃতীয় অধ্যায়ের অর অপারেশন শিখে থাকো তাহলে সেখানে স্পষ্টভাবেই তোমাকে যে কেউ বলে থাকবে যে অর অপারেশনে কোনো একটা মান 1 হলে সম্পূর্ণ অংশের মান কি হয়ে যায় 1 হয়ে যায়। আবার বলতেছি শুনে নেন, অর অপারেশনে কোনো একটা মান 1 হলে সম্পূর্ণ অংশের মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এর আগে আমরা অ্যান্ডের ক্ষেত্রে কি বললাম, কোনো একটা মান 0 হলে সম্পূর্ণ অংশের মান কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। অরের ক্ষেত্রে বলা হচ্ছে কোনো একটা মান 1 হলে সেখানে অর অপারেশন থাকলে সম্পূর্ণ অংশের মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে অর যেখানে থাকবে, অর মানে কি যৌক্তিক যোগ, অর যেখানে থাকবে সেখানে এই যে এরকম 4টা 1 সমানও তোমাকে শুধু কত লিখতে হবে 1ই লিখতে হবে। কারণ অর অপারেশনে যদি একটা মান 1 হয় তাহলে সেখানে সম্পূর্ণ অংশ সমান কেবলমাত্র আউটপুটের মান কত পাওয়া যায় 1 পাওয়া যায়। বুঝতে পারছেন দাদা? বুঝতে পারছেন কিনা বলেন? অর অপারেশনে কোন একটা মান 1 হলে সম্পূর্ণ অংশের মান 1, 100টা 1 সমানও অর অপারেশনে আউটপুট মাত্রই কত 1। বুঝতে পারছি? তাহলে অর অপারেশনে কোন একটা মান 1 হলে সম্পূর্ণ অংশের মান কি দিব আমরা 1 দিব। বাকি মানগুলো কি আছে সেটা আমার দেখার প্রয়োজন নেই, বাকি সেখানে আরো 10টা 1 থাক আমার কোনো সমস্যা নেই, একটা 1 থাকলেই আমি আউটপুটের মান কত করে দিব 1 করে দিব। তাহলে এবার খেয়াল করে দেখো, এই যে 1 1 1 1 কি 0 হবে না 1 হবে বলো তো, জলদি বলো। এখানে কি আমরা অর অপারেশনে 1 1 0 দিব না 1 দিব? নিশ্চয়ই বুঝতে পারছো যে যেহেতু এটা অর অপারেশন, আর অর অপারেশনের কোনো একটা মান 1 হলে আউটপুট অংশের মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 1 আর 1 অর করলে আমরা রেজাল্ট কেবলমাত্রই কি পাবো 1ই পাবো। একইভাবে 0 আর 1 অর করলেও আমরা কি পাবো 1 পাবো। এই যে একটা 1 আছে, একটা 1 থাকলেই আউটপুট অংশের মান কত পাবো 1। একইভাবে এই 1 আর 1 এর মানও আমরা কত পাবো 1 পাবো। বুঝা গেছে? তাহলে আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমরা, যে যেখানে অর বুঝাবে সেখানে কোনো একটা অংশের মান 1 হলে আমরা আউটপুট অংশের মান কত করে দিব 1 করে দিব। আর যখন বাইনারি যোগ বলবে তখন তুমি সেটা যোগের নিয়মে করে দিবা। বাইনারি যোগের নিয়ম কি, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, আর 3টা 1 যোগ করলে যোগফলেরও মান 1 ক্যারি 1 1। তো সেটা বাইনারি যোগের কনসেপ্ট। তাহলে দেখো এবার 1 1 1, 3টা 1 এর সমতুল্য মান আমরা কত জানি 7। তাহলে এবার আমরা মজা করে যে অ্যান্সারটা পাইলাম সেই অ্যান্সারটা হচ্ছে 7। বুঝা গেছে? তো আশা করতেছি আপনারা বিষয়টা ক্লিয়ার। তো ক্লিয়ার কিনা বলো? একইভাবে যখন XOR বলবে তখন তুমি XOR এর নিয়মে সমাধান করবে। এখন এটা সমাধান করার জন্য তোমাকে XOR এর বিষয়বস্তুগুলো জানতে হবে। এখন ওইদিকে গেলে আমরা মূল বিষয়গুলো থেকে অনেক দূরে চলে যাব। তোমরা এগুলোর উপর লাইভ ক্লাস নিয়ে আসে, তৃতীয় অধ্যায়ের রেকর্ডেড টিউটোরিয়াল দেয়া আছে, ওগুলা থেকে বিষয়গুলো প্র্যাকটিস করে নিবা। আর প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে না থাকলে বারবারই ভুলে যাবেন। ঠিক আছে? সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও আইসিটি বিষয়টাকে আপনাকে একটু রিভিশন করে নিতে হবে, পূর্বের বিষয়গুলো। আচ্ছা, যদি বুঝে থাকো আমি এবার তোমাদেরকে একটু মানগুলো চেঞ্জ করে দিই, তোমরা আমাকে অ্যান্সার বলো। এটা অ্যান্সার দিয়ে দিতে পারলে আমরা এরপরে যে সর্বশেষ অপারেটর 7 নাম্বার সেটা শিখে অপারেটরের ক্লাসগুলো শেষ করে দিব। আচ্ছা, মান দিই, আমি সহজ মানই দিচ্ছি। এ এর মান দিলাম হচ্ছে 6 আর বি এর মান দিলাম হচ্ছে 4। এই দুইটার মধ্যে তুমি এ অর বি বের করো। যেহেতু আমাদের অরের সমস্যা হচ্ছে এই কারণে অরই দিলাম, এ অর বি বের করো। নাইম ইসলাম, দাদা বুঝছি। জি দাদা, বুঝে একদম ফাটাই ফেলাইতে হবে, ঠিক আছে? কোনো ছাড় দেয়া যাবে না। যে এ অর বিটা বের করো। এখানে একটা সমাধান করতে দেওয়া হয়েছে তোমাদের। এ এর মান দিয়ে দিলাম 6, বি এর মান 4। তাহলে এ অর বি তোমার কাছে যদি জানতে চায় তাহলে তুমি অ্যান্সারটা কী বলবা? বুঝে বের করো, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সবারই অ্যান্সারই মোটামুটি 6 আসতেছে।
তো এটাই হয়তো সঠিক অ্যান্সার হওয়ার কথা, তারপর আমরা সমাধান করে দেখব। তো মোটামুটি আমরা অনেকেরই অ্যান্সার পেয়ে গেছি এবং সবার অ্যান্সারগুলো আসে 6। তো আমি একটু দেখি যে 6 আসে কিনা। তাহলে 6কে যদি আমরা কি করে দিই, অর করে দিই, তাহলে 6-এর বাইনারি আমরা জানি 1 1 0, 8 বিট করে নিলাম। 8 বিটের জন্য সামনে আমরা আরও 5টা জিরো দিয়ে দিব। হ্যাঁ, একইভাবে 4, তো 4-এর হচ্ছে কত 1 0 0। একইভাবে আমাদের সামনে কি করতে হবে, আরও 5টা জিরো দিয়ে দিতে হবে। তাহলে অরের ক্ষেত্রে কি বলা হয়েছে বলো দেখি, কোনো একটা মান 1 হলে 1 হবে, তাই তো? তাহলে 0 0 কী হবে, 0 হবে। 1 0 অবশ্যই কী হবে, 1। 1 আর 1ও অবশ্যই কী হবে, 0 হবে না 1 হবে? আর ভুল হওয়ার কথা না, 1 আর 1 অবশ্যই কী হবে, 1 হবে। কেন? কারণ এখানে অর অপারেশন বলছে। তো বাকিগুলো 0 হয়ে যাবে, বাকিগুলো আমরা নিলাম না। 1 1 0 এর সমতুল্য মান হচ্ছে কত, 6। তাহলে এ অর বি এর যে রেজাল্ট, সেই রেজাল্টটা আমরা কত পাবো, 6 পেয়ে যাব। ঠিক আছে, তা আপনাদের সকলের অ্যান্সার সঠিক আসছে। তো আমরা বিট ওয়াইজ অপারেটরটা এখান থেকে শেষ করে নিলাম। আমরা অপারেটরের সর্বশেষ অপারেটর শিখব হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। খাতায় লিখে নাও, 7 নাম্বার দিয়ে লেখেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। সাত নাম্বার দিয়ে লেখো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, ভিডিও কি তোমাদের কাছে ক্লিয়ার? ক্লাসটা কি তোমাদের কাছে ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, এর আগের অ্যান্সার সবারই সঠিক আসছিল, সেটা হচ্ছে 6। সবাই অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে 6। আচ্ছা, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। তো দেখো, সর্বশেষ অপারেটর 7 নম্বর, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট অপারেটর প্রকাশ করা হয়েছে প্লাস প্লাস দ্বারা, আর ডিক্রিমেন্ট অপারেটর প্রকাশ করা হয়েছে কি দ্বারা, মাইনাস মাইনাস দ্বারা। ইনক্রিমেন্ট অপারেটর কি প্লাস প্লাস, আর ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে কি মাইনাস মাইনাস। তো এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরটা আমরা কখন ব্যবহার করতে পারবো? এই অপারেটরটা তখনই ব্যবহার করা যাবে যখন চলকের মান কেবলমাত্র, সুন্দরভাবে লিখে নাও যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটা কখন ব্যবহার করতে পারবো, যখন চলকের মান কেবলমাত্র 1 করে বৃদ্ধি পাবে অথবা কমবে। যখন চলকের মান কেবলমাত্র 1 করে বৃদ্ধি পাবে অথবা 1 করে কমবে। লিখে নাও, আমি বিষয়টা উদাহরণ সহ বুঝাবো তোমাদের। প্রথমত তো আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কোনটাকে বলতেছি, প্লাস প্লাস। ডিক্রিমেন্ট মানে হচ্ছে মাইনাস মাইনাস। ইনক্রিমেন্ট মানে কি বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিমেন্ট মানে হচ্ছে কি কমে যাওয়া, তাই তো? তো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এই অপারেটরগুলো কোথায় ব্যবহার করা যাবে? কেবলমাত্র সেই জায়গায় ব্যবহার করা যাবে যে জায়গায় চলকের মান কেবলমাত্র 1 করে বৃদ্ধি পাবে অথবা চলকের মানগুলো 1 করে কমবে। বৃদ্ধি পেলে সেই বিষয়টাকে আমরা বলবো ইনক্রিমেন্ট, আর কমে গেলে সেই বিষয়টাকে আমরা কি বলবো, ডিক্রিমেন্ট বলবো। আচ্ছা, তো এটা লিখে নাও, আমি উপরের অংশগুলো মিশাই দিলাম। বিষয়টা কীরকম দেখো, 1 করে বৃদ্ধি পাওয়া বা কমার বিষয়টা কীরকম। যদি আমরা এখানে বলি যে i = i + 1, এটা দ্বারা কি বোঝায়? যে আমি এখানে লিখলাম i = i + 1, এই স্টেটমেন্ট দ্বারা কি বোঝায়? যে প্রতিবারে i যে চলকটা আছে, এই চলকের মানটা কত করে বৃদ্ধি পাবে, 1 করে বৃদ্ধি পাবে। আবার আমি যদি বলি যে i = i - 1, এটা দ্বারা কি বোঝায়? যে প্রতিবারে i যে চলকটা আছে, এই চলকের মানটা প্রতিবারে 1 করে কি হবে, কমবে। তো এই যে 1 করে বৃদ্ধি পাচ্ছে বা 1 করে কমতেছে, এগুলাকে তো আমরা এভাবে স্টেটমেন্ট আকারে দেখাইতেই পারি। তার পাশাপাশি আমরা চাইলে সেগুলাকে কি ব্যবহার করে দেখাইতে পারি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। তো সেটা কিভাবে? এই অংশটাকে আমি ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে লিখতে পারি i ++। এই যে i ++ লেখা মানেই হচ্ছে i এর মানটা কত করে বৃদ্ধি পাবে বোঝাচ্ছে, 1 করে বৃদ্ধি পাবে। প্লাস প্লাস মানে কি 1 করে বৃদ্ধি পাওয়া, আর মাইনাস মাইনাস মানে কি 1 করে কমে যাওয়া। তাহলে প্লাস প্লাস কার কিসে দিছে আমরা, i তে। তার মানে i এর মান প্রতিবারে কি হবে, 1 করে বৃদ্ধি পাবে। একইভাবে i = i - 1 কে আমরা কি লিখতে পারি, i - এই যে i - লেখা মানেই হচ্ছে i = i - 1, অর্থাৎ i এর মানটা প্রতিবারে কি হবে, 1 করে কমবে। বুঝতে পারছি?
আচ্ছা এখানে কিন্তু আই প্লাস প্লাস মানেই এটা, আই প্লাস প্লাস মানেই হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান। তোমাকে কিন্তু আর এরকম লেখার প্রয়োজন নাই যে আই ইকুয়াল আই প্লাস প্লাস, এটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, বোঝা গেছে? আই প্লাস প্লাস মানেই হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান। আবার একইভাবে আই মাইনাস মাইনাস মানেই হচ্ছে আই ইকুয়াল আই মাইনাস ওয়ান। এখানে আলাদাভাবে আর আই ইকুয়াল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না। তো অনেক সময় দেখবে যে তোমাকে কোনো একটা ধারার সমস্যার সমাধানের জন্য ওখানে আই ইকুয়াল আই প্লাস ওয়ান না দিয়ে কী দিয়ে রাখছে, আই প্লাস প্লাস। তো এটা থেকে আসলে আমরা কি বুঝবো যে এখানে আই এর মানটা প্রতিবারে এক করে কী করতে বলছে, ইনক্রিমেন্ট করতে বলছে। তাহলে আই প্লাস প্লাস মানে কি প্রতিবারে আই এর মানটা এক করে বাড়বে, আর আই মাইনাস মাইনাস মানে কি প্রতিবারে আই এর মানটা এক করে কমবে। আর প্লাস প্লাস মাইনাস মাইনাসটা তখনই ব্যবহার করা যাবে যখন চলকের মান কেবলমাত্র এক করে বৃদ্ধি পাবে অথবা কমবে। এখন যদি তোমাকে বলে যে আই ইকুয়াল আই প্লাস টু, এখানে কি এক করে বৃদ্ধি পাইছে? অবশ্যই না। কত করে বৃদ্ধি পাইছে? 2 করে। তাহলে এটাকে কিন্তু আমি আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে লিখতে পারবো না। এখন তুমি এরকম বলতে পারো না যেটাকে আমি এভাবে লিখবো যে আই প্লাস 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 ওয়ান, এরকম লিখলে কিন্তু এটা ইরোর চলে আসবে, বোঝা গেছে? তো এরকমটা আসলে হবে না। তুমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তখনই ব্যবহার করতে পারবা যখন চলকের মান প্রতিবারে কেবলমাত্র এক করে বৃদ্ধি পাওয়া বুঝাবে, বৃদ্ধি পাওয়া বুঝালে ইনক্রিমেন্ট, অথবা এক করে কমা বুঝাবে, কমা বুঝালে সেটাকে বলতেছি আমরা ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের বেসিক কনসেপ্টটা তোমরা আশা করতেছি ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমাকে বলো দেখি যে আমি যদি লিখি যে এ ইকুয়াল এ প্লাস ওয়ান, এটা সমান কি লেখা যাবে? এই যে এ ইকুয়াল এ প্লাস ওয়ান, এটাকে যদি অপারেটর ব্যবহার করে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? এ ইকুয়াল এ প্লাস ওয়ান, এটাকে যদি আমরা অপারেটর ব্যবহার করে লিখতে চাই তাহলে কি লিখতে পারি বলো? আচ্ছা সবাই বলছো যে এ প্লাস প্লাস, হ্যাঁ তোমরা সঠিক বলছো যে এ ইকুয়াল এ প্লাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস প্লাস। আচ্ছা তো এই অংশটা আমরা ক্লিয়ার করে নিলাম, তাই তো? এখন আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ অংশে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটা আমরা বুঝে গেলাম, এখন আরেকটু বোঝার চেষ্টা করি। তো এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরগুলো ব্যবহার করা হয় হচ্ছে দুইভাবে। খাতায় লিখেন যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দুইভাবে ব্যবহার করা হয়, বা দুই প্রকারও বলতে পারো, দুইভাবে ব্যবহার করা হয়। প্রকার না বলে আমি বললাম দুইভাবে ব্যবহার করা হয়। কি কি দুইভাবে? একটাকে বলা হয় প্রিফিক্স ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, আর একটাকে বলা হয় পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরগুলোকে কয়ভাবে ব্যবহার করা যাচ্ছে? দুইভাবে। একটাকে আমরা বলতেছি প্রিফিক্স ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, একটাকে বলা হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। এখন দুইটা আসলে কি বোঝাচ্ছে? তো প্রিফিক্স তখনই হবে যখন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরটা চলকের আগে বা চলকের পূর্বে যুক্ত হবে, চলকের আগে বা চলকের পূর্বে যুক্ত হবে, তখন সেটাকেই বলতেছি আমরা প্রিফিক্স ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। যেমন আমাকে যদি বলা হয় যে প্লাস প্লাস এ, তাহলে এ একটা হচ্ছে চলক, এই চলকের আগে বা পূর্বে কি করা হয়েছে? ইনক্রিমেন্ট অপারেটরটা যুক্ত করা হয়েছে, তাহলে এটাকে আমি বলবো প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে প্রিফিক্স ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কখন হবে? যখন অপারেটরটা চলকের আগে বা চলকের পূর্বে, এই যে নাম থেকেই দেখো প্রি মানে কি? পূর্বে, অর্থাৎ যখন চলকের আগে বা পূর্বে যুক্ত হবে তখন সেটাকে বলা হবে প্রিফিক্স। একইভাবে আমি যদি দিই মাইনাস মাইনাস আই, তাহলে এই যে আই একটা চলক, তার সামনে ডিক্রিমেন্ট অপারেটরটা যুক্ত করা হইলো, তাহলে এটাকেই বলা হবে প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটর। বুঝতে পারছো বিষয়টা? ইনক্রিমেন্ট হলে আমরা ইনক্রিমেন্ট বলবো, ডিক্রিমেন্ট হলে আমরা ডিক্রিমেন্ট বলবো। তাহলে প্রিফিক্স কখন হবে? যখন অপারেটরটা চলকের আগে বা পূর্বে যুক্ত হবে। আর দ্বিতীয়টা আমরা কি বলতেছিলাম? পোস্ট ফিক্স বলতেছিলাম। তাহলে পোস্ট ফিক্স নিশ্চয়ই বুঝতে পারছো, যখন চলকের কি হবে? পরে যুক্ত হবে,
অপারেটরটা যখন চলকের পরে যুক্ত হবে তখন সেটাকেই বলা হবে পোস্টফিক্স। চলকের পরে কীরকম, যেমন যদি এরকম হয় এ প্লাস প্লাস, এই যে এ একটা চলক, এর পরে অপারেটরটা যুক্ত হয়েছে, তাহলে এটাকে বলা হবে পোস্টফিক্স ইনক্রিমেন্ট অপারেটর। আবার যদি আমরা এরকম দিই যে আই মাইনাস মাইনাস, তাহলে আই এখানে হচ্ছে একটা অপারেটর, আই হচ্ছে একটা চলক, অপারেটরটা চলকের পরে যুক্ত করা হয়েছে, তাহলে এটাকে কি বলা হবে পোস্টফিক্স। তাহলে নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তোমরা, যে যদি চলকের পূর্ব যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর, আর যদি চলকের পরে যুক্ত হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টগুলো কয়ভাবে আমরা ব্যবহার করতে পারি? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টগুলো আমরা ব্যবহার করতে পারি হচ্ছে দুইভাবে। কি কি? একটা হচ্ছে প্রিফিক্স, আর একটাকে আমরা বলতেছি পোস্টফিক্স। প্রিফিক্স কখন হবে? যখন চলকের পূর্বে। আমি একটু ক্লাসটা দেখি নাই কি অবস্থা। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম, তাই তো? তো প্রিফিক্স আর পোস্টফিক্স দুটাই কি করতেছে? এক করে বৃদ্ধি করতেছে বা এক করে কমাচ্ছে। যদি প্রিফিক্স আকারে তুমি ব্যবহার করো তারপরে চলকের মান এক করে বৃদ্ধি পাবে বা এক করে কমবে, আর যদি পোস্টফিক্স আকারে ব্যবহার করো তারপরে চলকের মান এক করে বৃদ্ধি পাবে বা এক করে কমবে। দুটাতেই এক করে বৃদ্ধি পাবে বা এক করে কমবে, কিন্তু এদের বাড়া এবং কমানোর ধরনটা ভিন্ন রকম। সেই ধরনটা আমাকে বুঝতে হবে। আবারও বলতেছি, দেখো, দুই ক্ষেত্রেই আমাদের চলকের মানগুলো এক করে বৃদ্ধি পাবে অথবা এক করে কমবে, কিন্তু এদের বৃদ্ধি পাওয়া বা কমার ধরনটা ভিন্ন রকম। তো সেই ধরনটা তোমরা একটু নোট করার চেষ্টা করো। এখন এই জায়গায় খুবই স্পষ্টভাবে বুঝতে হবে, বুঝতে পারছো? এটার উপর বেস করে তুমি এমসিকিউ সমাধান করতে পারবা কিনা সেটা তুমি ক্লিয়ার করে নাও। যদি এখনকার আলোচনাটা ক্লিয়ার করে থাকো তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর রিলেটেড অসংখ্য এমসিকিউ যেগুলো ধারাতেও পাবা, এটা সমাধান করতে পারবা কিনা এখন বুঝে নাও বিষয়টা। খুবই মনোযোগ সহকারে দেখো, প্রিফিক্স কিভাবে বৃদ্ধি করে? স্টেটমেন্টের শেষে চলকের মান এক বৃদ্ধি করে। আচ্ছা, প্রিফিক্স বলছে না, তাহলে স্টেটমেন্টের শুরুতে চলকের মান এক বৃদ্ধি করে। খাতায় অবশ্যই লিখে দাও, প্রিফিক্স কিভাবে মান বৃদ্ধি করে বা কমায়? স্টেটমেন্টের শুরুতে চলকের মান এক বৃদ্ধি করে অথবা কি কমায়। যদি মাইনাস মাইনাস থাকে তাহলে কি হবে? কমবে। ঠিক আছে। আর কি ছিল? পোস্টফিক্স। তো পোস্টফিক্সের ক্ষেত্রে কিভাবে মানটা বাড়বে বা কমবে বলা হচ্ছে, পোস্টফিক্সের ক্ষেত্রে হচ্ছে স্টেটমেন্টের শেষে, স্টেটমেন্টের শেষে চলকের মান এক বৃদ্ধি পাবে বা কমবে। দেখো, দুইটা বিষয়, খুবই মনোযোগ দাও এই জায়গাটাতে, তোমাদেরকে খুবই মনোযোগ দিতে হবে। ঠিক আছে। কি বলছে? প্রিফিক্সে স্টেটমেন্টের শুরুতে চলকের মান এক বৃদ্ধি করে। স্টেটমেন্টের শুরুতে, এটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। এখানে দেখো কি বলছে, যে স্টেটমেন্টের শেষে চলকের মান এক বৃদ্ধি পাবে অথবা কি কমবে। তাহলে একটা হচ্ছে কি স্টেটমেন্টের শুরুতে, বোঝার চেষ্টা করো, আর একটা হচ্ছে কি স্টেটমেন্টের শেষে। দুই ক্ষেত্রেই এক বাড়বে বা কমবে, কিন্তু কোথায় কোথায়? প্রিফিক্সের ক্ষেত্রে শুরুতে বাড়বে বা কমবে, আর পোস্টফিক্সের ক্ষেত্রে শেষে বাড়বে বা কমবে। এখন বিষয়টা কীরকম আমরা একটু উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করি। খুবই মনোযোগ সহকারে দেখো। এখন যদি আমাকে বলে, দেখো, আমাকে বললো যে এ ইকুয়াল, মনে করো দিয়ে আছে হচ্ছে 5, হ্যাঁ, এরপরে আমরা প্রিন্টএফে মান প্রিন্ট করব, যেখানে আমি লিখলাম হচ্ছে এ প্লাস প্লাস। এই যে এর মানটা আমি এই প্রিন্টএফে প্রিন্ট করতে চাচ্ছি। এখন তোমরা একটু বলো যে এই এর মানটা আমরা আউটপুট হিসাবে কত পাবো? একটু তোমরা যতটুকু বুঝলা সেখান থেকে একটু আন্দাজ করে বলার চেষ্টা করো যে এর মানটা আমরা এখানে আউটপুট হিসাবে কত পাবো। তারপরেও আমি ক্লিয়ার করে দেব যদি তোমাদের সমস্যা হয়। হ্যাঁ, আমি অবশ্যই ক্লিয়ার করতেছি, তোমরা একটু যেটুকু শিখলা বা একটু আন্দাজ করে বলো দেখি। যে এর মান ইনিশিয়ালাইজ করে দিলাম আমি 5, প্রিন্টএফে আমি মানটা প্রিন্ট করব, কার মান? এর মান, এবং আমি সেখানে দিয়ে রাখছি হচ্ছে এ প্লাস প্লাস। তাহলে এই প্রিন্টএফে এর মানটা আউটপুট হিসাবে কত আসবে?
একটু দ্রুত জানাও। নাইম ইসলাম বলছো 6, শাহরিয়ার ফয়সাল 6, সাথী বলছো 6, 6 6 6 6 6, কণা রয় 6, কাঞ্চন রয় 6, সৃষ্টি চক্রবর্তী 6, ইরফাত জাহান 6, আরিফুল ইসলাম রক 6। তো আমরা আশা করতেছি বাকি যারা অ্যান্সার দেওনি তাদের অ্যান্সারটাও কত আসবে 6, এবং যেহেতু এখানে সবাই অ্যান্সার দিছো কি 6, তাহলে অবশ্যই অ্যান্সারটা কত হওয়ার কথা 6এই হওয়ার কথা। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আপনাদের সবার অ্যান্সারই কি আসলো, ভুল চলে আসলো, তাই না? তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা 6 হবে না, অ্যান্সারটা হবে হচ্ছে 5। অ্যান্সারটা 5এই কেন হবে এটা আমাদেরকে বুঝতে হবে। আপাতত আপনারা সমাধান করা বন্ধ করে দেন, কারণ আপনাদের সবার অ্যান্সারই ভুল আসছে। তোমরা অ্যান্সার দিছো 6, কিন্তু এখানে অ্যান্সারটা 6 হবে না। শেষে অ্যান্সার করছেন তারিকুল ইসলাম, তিনিও বলছেন 6, তো তারিকুল ইসলাম 6 অ্যান্সারটা হবে না। আচ্ছা সবাই এদিকে মনোযোগ দাও, তোমরা যা সমাধান করছো, যেভাবে বুঝে সমাধান করছো সেটা থেকে বাদ দেন, এখন আমার সমাধানটা একটু বোঝার চেষ্টা করেন। এদিকে দেখো, খেয়াল করো, এখানে যে অপারেটরটা ব্যবহার করা হয়েছে সেই অপারেটরটা কি আগে সেটা বলো। এটা কি প্রিফিক্স আকারে ব্যবহার করা হয়েছে নাকি পোস্টফিক্স, বলেন। এটার অ্যান্সার আগে করেন, খুবই মনোযোগ দাও। এটা যদি বুঝতে পারো তাহলে সময় দেখো অলরেডি কিন্তু অ্যান্সার ভুল চলে আসছে, তার মানে তোমরা সঠিকভাবে এখনও ক্লিয়ার না। তাহলে আরিফুল ইসলাম বলছে কেন ভাইয়া? হ্যাঁ, সেই কেনতেই আমরা আসছি। তুমি আমাকে বলো যে এখানে যে অপারেটরটা আমি ব্যবহার করছি সেটা কি প্রিফিক্স আকারে ব্যবহার করছি নাকি পোস্টফিক্স আকারে ব্যবহার করছি, বলেন দ্রুত বলেন। প্রিফিক্স আকারে ব্যবহার করছি নাকি পোস্টফিক্স আকারে ব্যবহার করছি? তো শাহরিয়ার ফয়সাল, জীবন, সৃষ্টি, কাঞ্চন, সাথী সবাই বলছো পোস্টফিক্স। আচ্ছা যদি দাদা আমি এখানে পোস্টফিক্স হিসেবে ব্যবহার করি তাহলে দেখো তো পোস্টফিক্সের ক্ষেত্রে আমি কি লিখে রাখছি। পোস্টফিক্সের ক্ষেত্রে আমি লিখে রাখছি যে স্টেটমেন্টের শেষে চলকের মান 1 বৃদ্ধি পাবে। স্টেটমেন্টের শেষে এই যে প্রিন্টএফ পুরোটাই একটা হচ্ছে স্টেটমেন্ট, তাহলে এই স্টেটমেন্টটা যতক্ষণ শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মানটা আগের মানের থেকে আর বাড়বে না। বুঝাইতে পারলাম? এই যে দেখো পোস্টফিক্স কি বলে রাখছে যে স্টেটমেন্টের শেষে চলকের মান 1 বৃদ্ধি পাবে বা কমবে। এখন এই যে প্রিন্টএফ এটা কি একটা স্টেটমেন্ট? আমরা স্টেটমেন্ট কি জানি, প্রোগ্রামে ব্যবহৃত প্রতিটা লাইনকেই বলা হয় একটা করে স্টেটমেন্ট। তাহলে এখানে এর মানটা বাড়বে, আমি বলতেছি না বাড়বে না, যেহেতু প্লাস প্লাস দেয়া আছে তাহলে অবশ্যই 1 বাড়বে, কিন্তু সেটা কখন বাড়বে? সেটা বাড়বে স্টেটমেন্টের শেষে। স্টেটমেন্টের শেষে মানে এই প্রিন্টএফ স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হওয়া শেষ হয়ে যাবে, রান হওয়া শেষ হয়ে যাবে, তার আউটপুটটা যখন সে দিয়ে দিবে তারপরে যাই এর মান 1 বৃদ্ধি পাবে। বুঝাতে পারলাম? তাহলে এর মান কখন 1 বৃদ্ধি পাবে? যখন স্টেটমেন্টটা শেষ হবে। স্টেটমেন্টটা কখন শেষ হবে? যখন ওই স্টেটমেন্টের কাজটা কমপ্লিট হবে। এই স্টেটমেন্টকে কি কাজ দেওয়া হয়েছে যে এর মানটা প্রিন্ট করো, তাহলে এর মানটা সেটাই প্রিন্ট হবে যেটা তার আগের মান আছে, কারণ এর মানটা তো এখনো 1 বৃদ্ধি পায়নি। কেন পায়নি? কারণ এখানে কি আছে পোস্টফিক্স, আর পোস্টফিক্সের ক্ষেত্রে কি বলা হয়েছে যে স্টেটমেন্টের শেষে বৃদ্ধি পাবে। তো আগে তো স্টেটমেন্টটা শেষ হবে তারপর না এর মান 1 বৃদ্ধি পাবে। স্টেটমেন্ট কখন শেষ হবে? যখন এর মানটা প্রিন্ট হবে। তো এর কোন মানটা প্রিন্ট হবে? যেটা এখন আছে, এখন কত আছে? 5 আছে। 5 কেন আছে? কারণ এখনও কিন্তু 1 বাড়ে নাই। তাহলে এখানে আউটপুট হিসাবে আউটপুট কত করে দিবে? 5 করে দিবে। যে এর মানটা প্রিন্ট করা শেষ তার মানে স্টেটমেন্টটা শেষ, আর যখনই স্টেটমেন্টটা শেষ তখনই এর মান 1 বৃদ্ধি পায় কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। এখন তুমি পরে যত জায়গায় এ ব্যবহার করবা তত জায়গায় এর মানটা কত চলে আসবে? 6 চলে আসবে। কিন্তু আমাকে জানতে চাইছে এই প্রিন্টএফের মানটা কত, তো এই প্রিন্টএফের মানটা দাদা কত হবে? 5। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার না হলে এটা যতক্ষণ ক্লিয়ার হবে না আচ্ছা আমাদের কি নেট প্রবলেম ছিল বলতেছো অনেকেই। আচ্ছা এখন ক্লিয়ার কিনা বলো, আর বুঝতে না পারলে বলো। এটা যতবার বুঝবা না আমি ততবারই বুঝাবো, কোনো সমস্যা নাই, কারণ এখান থেকে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আসুক না আসুক এই কনসেপ্টটা আমাকে ক্লিয়ার থাকতে হবে, কারণ এটা ধারায় কাজে লাগবে, ঠিক আছে? আর ধারা থেকে তো কোশ্চেন আসার সম্ভাবনা অনেক হাই। আচ্ছা মাথার উপর দিয়ে গেলে মাথাটা একটু নিচু করে নেন আপনি, এত উপরে থাকলে তো হবে? আপনি কি ব্রাজিলের সাপোর্টার? আচ্ছা অনেকে বলছো ক্লিয়ার, অনেকে বলছো আরেকবার বলেন। তো আমি অবশ্যই আরেকবার বলবো, যারা ক্লিয়ার তারাও আরও একবার
একটু আরও ভালোভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। আমি মিশাই দিলাম, আবার শুরু থেকে শুরু করতেছি, মনোযোগ দেন, ঠিক আছে? মনোযোগ দিলে বুঝতে হবে। এখন কি নেটে কোনো সমস্যা আছে এটা আগে বলো। আচ্ছা, আমাকে আগে নেটে ক্লিয়ার কিনা সেটা বলেন, কারণ নেট ক্লিয়ার না থাকলে তো আবার বুঝা লাভ নেই। আমাকে আগে অ্যান্সার করে বলো যে নেট ক্লিয়ার কিনা, তোমরা সঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এটা আমাকে বলো আগে। একটু দ্রুত বলো। আচ্ছা, নেট ক্লিয়ার। আচ্ছা, নেট যদি ক্লিয়ার হয়ে থাকে, আচ্ছা আরিফুল ইসলাম বলছো ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, সমস্যা নাই, 11 তারিখ পার্টি হবে, 11 তারিখ একবারে খাওয়া দাওয়া হবে। এদিকে এখন আপনি একটু মনোযোগ দেন, বোঝার চেষ্টা করো। দেখো এখানে তোমরা অ্যান্সারটা 6 দিছো, কেন 6 দিছো সেটা হচ্ছে যে তোমরা শিখে নিছো এর আগে যে প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট, আর ইনক্রিমেন্ট মানে কি চলকের মানটা 1 বৃদ্ধি পাবে। তো যেহেতু এর মান আগে 5 ছিল, চলকের মান 1 বৃদ্ধি পায় কত হবে 6, তারপরে এর মানটা এখানে প্রিন্ট হবে, তাহলে কত প্রিন্ট হবে 6। এই হিসাবে তোমরা 6 আউটপুটটা দিছো, কিন্তু আমি বললাম যে এখানে আউটপুটের মান 6 হবে না 5 হবে। কেন 5 হবে সেটা বোঝার চেষ্টা করেন। তার আগে এই অংশটা আমরা একটু বুঝে নিতে হবে যে তোমাকে এখানে অপারেটরটা সবসময় দেখতে হবে যে প্রিফিক্স আকারে দেয়া আছে না পোস্টফিক্স আকারে দেয়া আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি বলে রেখেছি কয়ভাবে ব্যবহার করা যায়, 2 ভাবে। তো 2 ভাবের কোনভাবে ব্যবহার করা হয়েছে সেটা তোমাকে আগে দেখতে হবে। আগেই ইনক্রিমেন্ট দেয়া আছে মানে 1 বাড়াই নেবো এরকমটা ভাবলে কিন্তু হবে না দাদা, বুঝছেন? তাহলে আগে দেখতে হবে যে ইনক্রিমেন্ট আকারে যেটা দেয়া আছে সেটা কি প্রিফিক্স আকারে দেয়া আছে না পোস্টফিক্স। তো এটা অবশ্যই কিভাবে দেয়া আছে পোস্টফিক্স আকারে। কেন পোস্টফিক্স? কোনটা? যেখানে অপারেটরটা চলকের পরে যুক্ত হবে। তো এই যে এ হচ্ছে চলক, চলকের পরে দেয়া আছে প্লাস প্লাস, তার মানে এটা পোস্টফিক্স। তাহলে এতটুকু তো আপনার ক্লিয়ার যে এখানে যে অপারেটরটা ব্যবহার করা হয়েছে সেটা কিভাবে ব্যবহার করা হয়েছে পোস্টফিক্স আকারে। এখন আসো মেইন জায়গায়। তো যদি এটা পোস্টফিক্স হয়ে থাকে তাহলে পোস্টফিক্সের বাড়া কমানোর ধরনটা কীরকম বলে দিছি আমি আগেই। পোস্টফিক্সের ক্ষেত্রে আমি বলে দিছি যে স্টেটমেন্টের শেষে চলকের মান 1 বৃদ্ধি পাবে। এখানে 1 বৃদ্ধি পাবে, এটা একদম সত্য কথা, কিন্তু সেটা আগেই পাবে না। কখন পাবে? স্টেটমেন্টের শেষে। বুঝতে পারছো এই বিষয়টা? 1 বৃদ্ধি পাবে, অবশ্যই অবশ্যই পাবে, কিন্তু সেটা শুরুতে বা আগে পাবে না। কখন পাবে? স্টেটমেন্টের শেষে পাবে। আর স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত প্রতিটা লাইনকে বলা হচ্ছে স্টেটমেন্ট। এই যে প্রিন্টএফ দিয়ে আমরা লাইনটা লিখে রাখছি, এই প্রিন্টএফটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তাহলে এখানে এর মানটা তখনই 1 বৃদ্ধি পাবে যখন স্টেটমেন্টটা শেষ হবে। স্টেটমেন্টটা কখন শেষ হবে? যখন এই প্রিন্টএফে মানটা প্রিন্ট করে দিবে। এখন মানটা প্রিন্ট করার আগে কিন্তু 1 বাড়বে না, কারণ মানটা প্রিন্ট করার আগে তো স্টেটমেন্ট শেষই হবে না। আর পোস্টফিক্সের ক্ষেত্রে বলা হয়েছে যে স্টেটমেন্ট শেষ না হলে মান বৃদ্ধি পাবে না, এই যে স্টেটমেন্টের শেষে মান বৃদ্ধি পাবে। বুঝাইতে পারতেছি? ক্লিয়ার করতেছি? দেখো এখানে 1 বৃদ্ধি পাবে, কিন্তু এখন পাবে না। কেন পাবে না? কারণ এটা পোস্টফিক্স। পোস্টফিক্সের ক্ষেত্রে বলা হয়েছে স্টেটমেন্টের শেষে চলকের মান 1 বৃদ্ধি পাবে। তো স্টেটমেন্টটা কখন শেষ হবে? যখন প্রিন্টএফে এখানে মানটা প্রিন্ট করে দিবে। কার মান? এর মান। তো এর সেই মানটাই প্রিন্ট হবে যেটা আগে আসে, কারণ এতে কিন্তু মানটা এখনও বাড়ে নাই। কেন বাড়ে নাই? কারণ স্টেটমেন্টটা এখনও শেষ হয় নাই। তো এর মানটা সেটাই প্রিন্ট হবে, আগের মানটা, কারণ এর মান এখনও বাড়ে নাই। তাহলে আগের মান কত ছিল? 5। তাহলে এখানে আউটপুট হিসেবে আমরা কত পাবো? 5 পাবো। তো এবার বুঝতে পারার কথা, তো আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখন ক্লিয়ার? রুজেল ইসলাম কনারাই ক্লিয়ার। তো সবারই ক্লিয়ার হওয়ার কথা। তো ক্লিয়ার না হলেও আমাদের কাছে আরও অপশন আছে, আমরা সামনে যখন প্র্যাকটিস করব তখন আবার এই বিষয়গুলো দেখব। তো এখন আমি আরেকটা দেই, এটার বিষয়ে বলবো। আচ্ছা, এখন আমি কি বলতেছি, এখন আমি দিলাম এর মান 5, এবার আমি প্রিন্টএফে দিলাম। আচ্ছা, এবার বলো এই প্রিন্টএফের মানটা আউটপুট হিসেবে কত পাবো আমরা? আরিফুল ইসলাম, আমার আম্মু আপনার ক্লাস দেখতেছে, অনেক ভালো বুঝান আম্মু বলছে। তো আপনার আম্মুকে আমার সালাম দিবেন এবং আমাদের জন্য দোয়া করতে বলবেন, এবং অবশ্যই আর্জেন্টিনার জন্য দোয়া করতে বলবেন 11 তারিখের খেলার জন্য। ঠিক আছে আন্টি, একটু দোয়া করে দিয়েন আর্জেন্টিনার জন্য, আর্জেন্টিনা যেন জিতে। শারিয়ার ফয়সাল বলছো 6, শাওন ইসলাম জীবন বলছো 5। আসলে একটু বুঝে অ্যান্সার করার চেষ্টা করো। আমি বলছি প্রথমেই দেখতে হবে প্রিফিক্স আকারে দেয়া আছে না পোস্টফিক্স আকারে দেয়া আছে, এটা আগে বোঝার চেষ্টা করো। তুমি দেখো
তোমাকে যে কোশ্চেনটা দেয়া হয়েছে সেখানে অপারেটরটা কি প্রিফিক্স আকারে ব্যবহার করে দেয়া হয়েছে নাকি পোস্ট ফিক্স আকারে ব্যবহার করে দেয়া হয়েছে, এটা একটু বুঝেন। এটা না ক্লিয়ার হওয়া পর্যন্ত কেউ লাইভ ক্লাস থেকে যাবেন না, কারণ এটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা সামনের ক্লাসগুলো আমরা যখন করব তখন বুঝতে পারবা তোমরা। আচ্ছা, নাইম ইসলাম বলছে 100% 6, আমরাও আশা করতেছি 100% 6-এ হওয়ার কথা। সাথী 6 বলছো, ইরফাত জাহান, আরিফুল ইসলাম বলছো 6। তো এখানে কিন্তু অ্যান্সারটা কত হবে, এবার হবে 6। কেন 6 হবে এবার আসি। তো এখানে এটা প্রিফিক্স না পোস্ট ফিক্স বলো, তাড়াতাড়ি বলেন, প্রিফিক্স না পোস্ট ফিক্স? দেখি আপনারা বুঝে সমাধান করছেন না হাগাও বলছেন, বলেন প্রিফিক্স না পোস্ট ফিক্স? আচ্ছা, এখানে তোমরা বলে দিছো যে এখানে অপারেটরটা হচ্ছে প্রিফিক্স। তো প্রিফিক্সের ক্ষেত্রে কি বলছিলাম, স্টেটমেন্টের শুরুতে, দেখো তোমাদের খাতায় লেখা থাকার কথা, না লেখা থাকলে খুবই খারাপ কথা, কারণ অবশ্যই ক্লাসগুলো লিখে নিতে হবে, নোট করে নিতে হবে। প্রিফিক্সের ক্ষেত্রে কি বলা হয়েছিল, যে স্টেটমেন্টের শুরুতে, কোথায়, স্টেটমেন্টের শুরুতে, তার মানে যখনই একটা স্টেটমেন্ট আমি প্রবেশ করব তখন যদি সেখানে দেখি যে অপারেটরটা প্রিফিক্স আকারে আসে, তাহলে আমি প্রথমেই মানটা 1 বৃদ্ধি, স্টেটমেন্টের কাজ কী দেয়া আছে এগুলো চিন্তা পড়ে আমি আগে কি করে নিব, এক বৃদ্ধি করে নেব। তাহলে এর মান আগে ছিল 5, এখানে 1 বৃদ্ধি করে হবে কত, 6। তাহলে স্টেটমেন্টের শুরুতে, এই যে স্টেটমেন্টটা শুরু হওয়ার সাথে সাথেই এর মানটা 1 বৃদ্ধি পেয়ে গেল, কত হয়ে গেল, 6। এরপরে তোমার স্টেটমেন্টের যে কাজটা দেওয়া আছে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো স্টেটমেন্টে কী কাজ দেওয়া আছে, এর মানটা প্রিন্ট করো, তো এর মান কত, 6, তাহলে কত প্রিন্ট হবে, 6। মনে রাখবে, একটা চলকের মান যদি একাধিক হয় বা প্রতিনিয়ত পরিবর্তিত হয়, তাহলে সেই মানটাই গ্রহণযোগ্য হবে যেটা সবার শেষে থাকবে। বুঝাইতে পারছি? যেহেতু এর মান আগে ছিল 5, পরবর্তীতে আপডেট হয়ে কত হয়েছে, 6। তাহলে আমি যদি এখন এর মানটা প্রিন্ট করি, তাহলে এর সর্বশেষ মান যেটা, সেটাই কিন্তু আউটপুট হিসেবে। বুঝাইতে পারলাম? তাহলে দুইটা লাইনে এখানে দেয়া আছে, দেখো আরও একবার ফাইনাল রিভিউ করে দিচ্ছে, খেয়াল করেন যাদের এখনও সমস্যা আছে। এখানে কি ছিল, পোস্ট ফিক্স। পোস্ট ফিক্সের ক্ষেত্রে কি বলতেছি, স্টেটমেন্টের শেষে, তার মানে 1 আগে বৃদ্ধি পাবে না, আগে স্টেটমেন্টের কাজটা হবে, 1 পরে বৃদ্ধি পাবে। স্টেটমেন্টের কাজ হলে এর সেই মানটাই প্রিন্ট হবে যেটা আগের মান আছে, এই কারণে আমরা এখানে কত পাচ্ছি, 5 পাচ্ছি। এখানে কি প্রিফিক্স আছে না পোস্ট ফিক্স? প্রিফিক্সের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে স্টেটমেন্টের শুরুতে চলকের মান 1 বৃদ্ধি, তার মানে স্টেটমেন্টে প্রবেশ করার সাথে সাথেই তোমাকে আগের থেকে 1 মান বৃদ্ধি করে নিতে হবে, এরপরে বাকি যা কাজ করতে বলছে সেটা তোমাকে করতে হবে। তো এর মান আগে ছিল 5, এখানে আসেই আমি দেখতেছি যে প্রিফিক্স আছে, তার মানে আমি আগে 1 বৃদ্ধি করে নিব, তার মানে 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়ে যাবে। এরপরে আমি এর মানটা প্রিন্ট করব, তখন আউটপুট হিসাবে আমি কত পাবো, 6 পাবো, এই কারণেই আউটপুট 6। তো তোমরা যারা 6 বলছিলা, তোমাদের সবার অ্যান্সারই সঠিক আছে। আচ্ছা, এখন আমাকে ফাইনালি বলো যে প্রিফিক্স আর পোস্ট ফিক্স, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই পুরো বিষয়টা ক্লিয়ার কিনা। যদি পুরো বিষয় ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এই রিলেটেড আমি এমসিকিউ যেগুলো বিগত সালে আসছে বা যেগুলো আমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে, সেগুলো প্র্যাকটিস করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। অলরেডি ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে, তো আমরা আর বেশি সময় নিব না, মোটামুটি আর 5 মিনিট সময় নিব আমরা। তো তোমরা একটু দ্রুত বলো। পুরো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের সার্বিক বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা, কারণ ক্লিয়ার না থাকলে কিন্তু এমসিকিউ সমাধান করতে পারবা না। অল ক্লিয়ার, মোটামুটি আমি সবার কাছ থেকে রেসপন্স পেয়েছি এবং সবাই বলছে হচ্ছে অল ক্লিয়ার। তো যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখন কিছু প্রশ্ন সমাধান করে দেখি যে আমরা আরও ক্লিয়ার হতে পারি কিনা। আরিফুল ইসলাম বলছো ক্লিয়ার, ওকে, ক্লিয়ার হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ, মনোযোগ সহকারে বুঝছো। আচ্ছা, যদিও তোমরা ক্লিয়ার, তারপরও আরও একটু চিকিৎসা আছে, সেই চিকিৎসাটাও দিয়ে দিই, তাহলে আরও একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাকে যদি আমি বলি যে বি ইকুয়াল a++, তাহলে এখানে কোন অপারেটর ব্যবহার করা হয়েছে তোমাদের কাছে জানতে চাচ্ছি না, অবশ্যই বলতে পারবা। এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে পোস্ট ফিক্স। পোস্ট ফিক্স মানে কি, আগে স্টেটমেন্টের কাজ হবে নাকি আগে বৃদ্ধি পাবে। পোস্ট ফিক্স মানে স্টেটমেন্টের শেষে বৃদ্ধি পাবে, তার মানে স্টেটমেন্টের কাজ আগে হবে, অর্থাৎ আগে হবে বি ইকুয়াল এ, এরপরে এর মানটা 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ এ ইকুয়াল a+1 হবে। বুঝতে পারলাম? আর যদি আমাদেরকে দিয়ে দেয় যে বি ইকুয়াল প্লাস এ, তাহলে এখানে প্রিফিক্স না পোস্ট ফিক্স? অবশ্যই পোস্ট ফিক্স। আর পোস্ট ফিক্সের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, যে স্টেটমেন্টের শুরুতে, তাহলে স্টেটমেন্টের শুরুতে মানে আগেই 1 বৃদ্ধি পাবো, অর্থাৎ আগেই হবে এ ইকুয়াল a+1, তারপরে হবে হচ্ছে বি ইকুয়াল এ।
বোঝা গেছে? এবার ক্লিয়ার হওয়ার কথা। এখন যদি তুমি এখানে এর মান 5 নাও, তাহলে এর মান বিতে জমা হচ্ছে, তাহলে কত জমা হবে? 5 জমাবে। তারপরে এর মান 1 বৃদ্ধি পেয়ে নতুন এর মান কত হবে? 6। কিন্তু এই মানটা কিন্তু বি এর মান হবে না, এই মানটা পরে যায় 6 হিসাবে কাউন্ট হবে, কিন্তু বি এর মধ্যে আগেই কত জমা হবে? 5 জমা হবে। এখন যদি তুমি এখানে এ এর মান 5 নাও, তাহলে আগে কি জমা হবে নাকি আগে 1 বাড়বে? এই যে আগে 1 বাড়বে, তার মানে 5 আর 1 কত হবে? 6, অর্থাৎ এর নতুন মান হচ্ছে কত? 6। এখন এর মান বিতে আসবে, তাহলে অবশ্যই সর্বশেষ যে মান সেই মানটাই আসবে। তো এখন আশা করতেছি আরও তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হওয়ার কথা। ঠিক আছে? আচ্ছা, আমরা স্পষ্ট হয়ে গেলাম। এখন আমরা কিছু এমসিকিউ সমাধান করি। তো এমসিকিউ সমাধানের জন্য আমরা একটু আমার যে লেকচার শিট আছে সেই লেকচার শিটের হেল্প নেই। এখানে এমসিকিউগুলো অপশন সহ দেওয়া আছে, তাহলে তোমাদের সমাধান করতে সুবিধা হবে। হ্যাঁ, আমি আজকে বেশি সমাধান করাবো না, 2-1টা দিব। এটা বুঝতে পারলে তুমি সবগুলাই পারবা। তো সেই 2-1টার অ্যান্সার তোমরা দ্রুত করে দিবা, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, সবাই মনোযোগ দাও, আমি কোশ্চেনটা বোর্ডে দিয়ে দিচ্ছি, তোমরা সাথে সাথে অ্যান্সার করে দিও। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে যেখানে এ এর মান দেওয়া আছে 3, এরপরে বলা হয়েছে বি ইকুয়াল প্লাস প্লাস এ, এরপরে প্রিন্টএফে মান প্রিন্ট করা হয়েছে হচ্ছে বি এর মান। তো এখানে বি এর মানটা কত হবে বলো? আমি পরের প্রশ্নটা একটু খুঁজে দেখার চেষ্টা করি, তোমরা এটার অ্যান্সার কী হবে দ্রুত বলে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সারগুলো তাড়াতাড়ি আসবে, বুঝতে পারলে অ্যান্সারগুলো আসে যাওয়ার কথা। আচ্ছা, অ্যান্সার চলে আসে শাহরিয়ার ফয়সাল, কাঞ্চন রায়, শাওন ইসলাম জীবন, সাথী, কণা রয়, তারিকুল, নাইম, সৃষ্টি, সবাই বলছে 4। তো আচ্ছা, অ্যান্সারটা এখানে সঠিক অ্যান্সার তাহলে আমরা কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম। তো কীভাবে 4 পেয়ে গেলাম? দেখো এখানে যেটা দেওয়া আছে এটা প্রিফিক্স না পোস্টফিক্স? অবশ্যই এটা প্রিফিক্স। আর প্রিফিক্স হলে কি হবে? আগের যে মান আছে সেই মানের সাথে 1 বৃদ্ধি পাবে। তো আগে এ এর মান কত ছিল? 3, 3-র সাথে 1 বৃদ্ধি পায় 4 হবে বি এর মান। সেই মানটাই যদি আমরা প্রিন্ট করি তাহলে বি এর মান আমরা কত পাই যাব? 4 পাই যাব। তো তোমরা সকলেই বুঝতে পারছো। তো এটা এমসিকিউ আমরা সমাধান করে নিলাম। এরপরে আমরা একটু হার্ড লেভেলে যাই। হার্ড বলা যাবে না, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই অ্যান্সার করতে পারবো। তো খেয়াল করে দেখো, এখানে আই এর মান দেওয়া আছে 8, এরপরে তোমাকে দেওয়া আছে কে ইকুয়াল আই প্লাস প্লাস, এরপরে প্রিন্টএফ স্টেটমেন্টে দেয়া আছে আচ্ছা, এটার অ্যান্সার কী হবে বলো? আচ্ছা, এখানে একটু ভুল করতে পারো তোমরা অনেকেই। তো ভুল করার আগেই তোমাদের একটু সাবধান করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু 2টা মান জানতে চাইছি, একটা আই এর মান একটা কে এর মান। তো তুমি কমা দিয়ে 2টা মান লিখে দাও। এখানে কিন্তু শুধু একটা মান বললেই হবে না, যে 8 আছে 8-এর সাথে 1 যোগ করবো বা করবো না এরকম বলে একটা অ্যান্সার বললে হবে না। প্রিন্টএফ খেয়াল করে দেখতে হবে যে কার মানটা প্রিন্ট করতে বলছে। এখানে কিন্তু কে এর একরকম মান আসবে, আই এর একরকম মান আসবে। বুঝতে পারলাম? তো আই আর কে এর মানটা কী হবে বলো? তাড়াতাড়ি অ্যান্সার বলেন। কাঞ্চন রয় 8-8, সৃষ্টি চক্রবর্তী 9-8, শাওন ইসলাম 8-8, তারিকুল ইসলাম 8-9, নাইম ইসলাম 8-8। তো আমরা অনেক ধরনের অ্যান্সার পাচ্ছি। আরিফুল ইসলাম 8-8, কণা রয় 8-9। আচ্ছা, তো অনেক রকম অ্যান্সার পেলাম। এখানে যেহেতু ভিন্ন রকম অ্যান্সার আসছে, তাহলে অবশ্যই কোনোটা সঠিক আছে কোনোটা ভুল আছে। তো আমরা সঠিক ভুলে পরে যাচ্ছি, আমরা আগে দেখি এটা সমাধান করে যে অ্যান্সারগুলো কী আসে। অ্যান্সার যারা বের করছো, যারা করতে পারো নি এদিকে খেয়াল করো, সবাই নোটিস করো। এখানে দেখো, এখানে যে অপারেটরটা ব্যবহার করছি আমরা সেটা কি প্রিফিক্স নাকি পোস্টফিক্স? তো এখানে ব্যবহারকৃত অপারেটরটা হচ্ছে পোস্টফিক্স।
তো পোস্টফিক্স যেহেতু, তাহলে কি হবে, আগে মানটা জমা হবে তারপরে মান বৃদ্ধি পাবে। তার মানে আই এর মানটা আগে কে তে জমা হবে। তো আই এর কোন মানটা কে তে জমা হবে, যেটা এখন পর্যন্ত আছে। তো এখন পর্যন্ত আই এর মান কত আছে, 8 আছে। তাহলে কে এর মধ্যে কত জমা হবে বলো তো, 8 জমা হবে। এই যে আই এর মান কে তে জমা হওয়া শেষ, এরপরে আই এর মানটা 1 বৃদ্ধি পাবে। আই এর মানটা আগে ছিল 8, এখন 1 বৃদ্ধি পায় কত হবে, 9। বুঝতে পারছো? আবারও বলতেছি, দেখো এখানে দেয়া আছে পোস্টফিক্স অপারেটর। তো পোস্টফিক্সের ক্ষেত্রে কি হয়, আগে জমা হয় তারপরে বৃদ্ধি পায়। তো আই এর মানটা আগে কে তে জমা হবে, তারপরে আই এর মান 1 বৃদ্ধি পাবে। তো আই এর মান কে তে জমা হলে কোন মানটা জমা হবে, যেটা এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত আই এর মান 8 আছে, তাহলে আই এর মান কে তে জমা হবে, অর্থাৎ কে এর মান কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। এই যে আই এর মান কে তে জমা হওয়া শেষ, এরপরে আই এর মানটা 1 বৃদ্ধি পাবে। তো আই এর মান আগে ছিল 8, 1 বৃদ্ধি পায় কত হবে, 9। এখন তোমাকে প্রিন্ট টেপে প্রিন্ট করতে বলছে। এখন তুমি হয়তো অ্যান্সারটা এরকম দিতে পারো যে 8,9, যেহেতু 8 আগে আসে 9 পরে আসে, এই জন্য 8। তা কিন্তু হবে না দাদা, বুঝতে পারছেন? এখানে আউটপুটটা সেভাবেই আসবে যেভাবে তোমাকে চলকগুলো উল্লেখ করে দেওয়া থাকবে। এখানে আগে কার কথা বলা হয়েছে, আই এর কথা, তাহলে তোমাকে আগে সেই মানটাই প্রিন্ট করতে হবে যেটা আই এর মান। তাহলে আই এর মান কত, 9। তাহলে আউটপুট অংশে আমরা আগে কার মান পাবো, আই এর মান পাবো, অর্থাৎ 9। এরপরে তোমাকে কে এর মান প্রিন্ট করতে বলছে। তো কে এর মান কত পাইছো তুমি, 8। তাহলে আউটপুট অংশে তুমি পাবা হচ্ছে 8। তাহলে তোমার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হবে 9,8। তো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এই এক্সপ্লেনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। কারণ এটা বুঝতে পারলে মোটামুটি সকল ধরনের এই রিলেটেড কোশ্চেন যেগুলো আসবে সবগুলাই তোমাদের পারার কথা। একটু দ্রুত বলেন যে এই পুরো এক্সপ্লেনেশনটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার না হলে আমি আবার ক্লিয়ার করে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার হয়ে গেলে আমরা মিশাই দেই, মিশাই দিয়ে আমরা আরেকটা সমাধান করব। আচ্ছা, অনেকেই বলছো ক্লিয়ার, আরিফুল ইসলাম বলছো আরেকবার। তো আরেকবার একটু দেখাই দিচ্ছি, যেহেতু সবাই ক্লিয়ার হয়ে গেছে, তুমি একটু শর্টকাটে বুঝে নেয়। আচ্ছা, আমি আগে আরেকটা প্রশ্ন দিই, তারপরে তোমাকে ক্লিয়ার করতেছি, তাতে যারা বুঝতে পারছে তারা সমাধান করতে পারবে। তোমরা এখানে আরেকটা আমরা নিলাম, এ ইকুয়াল নেওয়া আছে 5। এবার আমরা একটু ডিক্রিমেন্ট করি, বি ইকুয়াল মাইনাস মাইনাস এ। প্রিন্টএফে আমাদের মান চাওয়া হয়েছে কার মান, প্রিন্টএফে আমরা চাচ্ছি বি এর মান। আচ্ছা, যারা বুঝতে পারছো তারা এটা সমাধান করো, যারা বুঝতে পারো না এটা এখানে খেয়াল করো। দেখো এখানে যে অংশটা দেয়া আছে, আরিফুল ইসলাম খেয়াল করেন, এখানে যে অংশটা দেয়া আছে, এই অংশে যে অপারেটর সেটা প্রিফিক্স আকারে ব্যবহার হয়েছে না পোস্টফিক্স আকারে। অবশ্যই জানার কথা তোমার যে এখানে যেহেতু চলকের পরে আছে, তো চলকের পরে থাকলে সেটা কি হয়, পোস্টফিক্স হয়। আর প্রিফিক্স পোস্টফিক্স কিভাবে মান পরিবর্তন করে এটা আমি লিখে দিয়েছিলাম তোমাকে, আরও একবার যদি মনে করাই দেই, তাহলে প্রিফিক্সে কি স্টেটমেন্টের শুরুতে চলকের মান 1 বৃদ্ধি পায়, আর পোস্টফিক্সে স্টেটমেন্টের শেষে চলকের মান 1 বৃদ্ধি পায়। অর্থাৎ পোস্টফিক্সে আগে মান জমা হবে তারপরে বৃদ্ধি পাবে, আর প্রিফিক্সে আগে বৃদ্ধি পাবে তারপরে জমা হবে। তো এখানে কিন্তু প্রিফিক্স নেই, এখানে কি আছে, পোস্টফিক্স। তাহলে পোস্টফিক্সে আগে জমা হবে তারপরে বৃদ্ধি পাবে। জমা হবে কার মান কিসে জমা করতে বলছে, আই এর মান কে তে জমা করতে বলছে। যে কে ইকুয়াল আই দিয়ে আছে, তার মানে আই এর মানটা কে তে জমা হবে। তো আই এর মান কে তে জমা হলে আই এর সেই মানটাই জমা হবে যেটা এখন আই এর মধ্যে আছে। তো আই এর মধ্যে এখন কোন মানটা দেয়া আছে, 8, কারণ এখনও তো মান বৃদ্ধি পায় নাই, কারণ স্টেটমেন্টের শেষে মান বৃদ্ধি পাবে। তাহলে আই এর সেই মানটাই কে তে জমা হবে যেটা এখন আছে। এখন কত আছে, 8। তাহলে আই এর মান কে তে জমা হবে কত, 8। যে আই এর মান কে তে জমা হওয়া শেষ, তার মানে স্টেটমেন্ট শেষ। আর আমরা পোস্টফিক্সের ক্ষেত্রে কি জানি, যে স্টেটমেন্টের শেষে চলকের মান 1 বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে আই চলকটা পোস্টফিক্স আকারে ছিল, এখন আই চলকটা স্টেটমেন্ট শেষ হয়ে গেছে, এখন এটার মান 1 বৃদ্ধি পাবে। তাহলে আগে আই এর মান ছিল 8, 1 বৃদ্ধি পায় মানটা কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই যে কে এর মান তুমি নির্ণয় করে ফেললা 8, আর আই এর মান তুমি নির্ণয় করে ফেললা 9। এখন তোমাকে প্রিন্টএফ মানে কি, প্রিন্ট করা বা আউটপুট করা। কার কার মান আউটপুট করতে বলছে, আই এর মান আর হচ্ছে কে এর মান। আগে কি দেয়া আছে, আই। তো আই এর মান তুমি কত পাইছো, 9। তাহলে তোমার আউটপুট অংশে আগে কার মান প্রিন্ট হবে, আই এর মান অর্থাৎ 9। এরপরে কে আছে, কে। তাহলে তোমার আউটপুট অংশে কার মান প্রিন্ট হবে, কে এর মান হচ্ছে 8। আরিফুল ইসলাম এখন ক্লিয়ার কিনা ভাইয়া জানাও।
এদিকের অংশের অ্যান্সার তোমরা অলরেডি দিয়ে দিছো, সেটা হচ্ছে 4। আরিফুল ইসলাম বলছো জি ভাইয়া ক্লিয়ার, তো ধন্যবাদ তোমাকে। এটা সমাধান করার চেষ্টা করো, অলরেডি এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি, 4 পেয়ে গেছি। এখন 4 কীভাবে পাইলাম দেখো, এখানে অপারেটরটা ব্যবহার করা আছে যেটা, সেটা হচ্ছে কি ডিক্রিমেন্ট, এবং সেটা কীভাবে ব্যবহার করা আছে, প্রিফিক্স আকারে। তো প্রিফিক্সের ক্ষেত্রে আমরা জানি যে স্টেটমেন্টের শুরুতে, অর্থাৎ আগে মান বাড়বে বা কমবে তারপরে মানটা জমা হবে, আগে মান বাড়বে বা কমবে তারপরে মানটা জমা হবে, কোথায়, প্রিফিক্সের ক্ষেত্রে। তো এখানে যেহেতু ডিক্রিমেন্ট আছে তার মানে কমবে, তো আগে কমবে মানে কি, আগে ছিল 5, 5-এর থেকে 1 কমলে হলো 4, এই যে কমা শেষ তারপরে জমা হবে, আগে কমবে তারপরে জমা হবে, কখন, যখন প্রিফিক্স। তাহলে জমা হবে এখন, এর মান কত ছিল, 1 কমে 4 হয়েছে, তাহলে এর মানটা বিতে জমা হলে কত, 4-এ জমা হবে, তাহলে আউটপুট করলে আমরা কত পাবো, 4-ই পাবো। বুঝতে পারছেন? আচ্ছা, আজকের সর্বশেষ কোশ্চেন, ওটার সাথেই পুরো বিষয়টা আবার ক্লিয়ার করার জন্য ওটার সাথেই একই সেম কোশ্চেন, শুধু এই অংশটা চেঞ্জ। এবার আমরা লিখলাম বি ইকুয়াল এ মাইনাস মাইনাস। এবার প্রিন্টএফের মানটা কি হবে বলো। আচ্ছা, এর আগের এটার অ্যান্সার সবারই সঠিক আসছে, এটা বলো। আচ্ছা, এটার অ্যান্সার তোমরা দিছো হচ্ছে 5। দেখো একই বিষয়, শুধু জাস্ট এক জায়গায় পরিবর্তন করার জন্য কিন্তু মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আসলো এর মান 5 থাকার কারণে 4 আসলো, এখানে 5 থাকার কারণে 5-এ আসছে। কেন আসতেছে সেটা, এখানে যে অপারেটরটা দেওয়া আছে সেটা এবার কী হিসেবে ব্যবহার করা হয়েছে, পোস্টফিক্স। তো প্রিফিক্সে আমি কি বলছি, আবার শুনে নাও, প্রিফিক্সে কি বলছিলাম, আগে বাড়বে কমবে তারপরে জমা হবে প্রিফিক্সে, আর পোস্টফিক্সে আগে জমা হবে তারপরে বাড়বে বা কমবে, আগে জমা হবে তারপরে বাড়বে। এখানে মাইনাস মাইনাস বলছে তার মানে কমবে, আমি মানতেছি কমবে, কিন্তু সেটা পরে, আগে জমা হবে। তো কোনটা জমা হবে, যেটা এখন পর্যন্ত আছে, তাহলে এর মান এখন পর্যন্ত 5-ই আছে, তাহলে 5-এ জমা হবে, তাহলে বিতে 5 জমা হওয়া শেষ, এরপরে এর মান 1 কমে কত হয়ে যাবে, 4। কিন্তু আউটপুট করতে বলছে তোমাকে বি এর মান, তো বি এর মান তুমি কত জমা করছো, 5, তাহলে তোমার আউটপুট অংশে আউটপুট আসবে হচ্ছে 5। তো আশা করতেছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশের পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার। তো আমাদের ক্লাসটা শেষ, এখন তোমরা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু বলে দাও। তোমাদের ক্লিয়ার মেসেজ পেলে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব। সকল অংশ এই লাইভ ক্লাসের ক্লিয়ার কিনা তোমরা বলো। আমরা দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস করলাম, এখন এই পুরো ক্লাসের সকল বিষয়বস্তু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, আমি সবার ক্লিয়ার কনফার্মেশন পেলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে নেব। এবং যেহেতু আমরা অপারেটর অংশটা শেষ করে নিলাম, আগামীকাল দুপুর 2টায় তোমাদের এই যে যত ধরনের বলতে 7 ধরনের আমরা অপারেটর আলোচনা করলাম, এই 7 ধরনের অপারেটরের আবার একটা অনলাইন এমসিকিউ পরীক্ষা হবে। এই পরীক্ষায় সবাই তোমরা অংশগ্রহণ করবা, প্রস্তুতি নিবা। ওই এমসিকিউ পরীক্ষায় যে প্রশ্নগুলো দেয়া থাকবে সেগুলোর উপর আমরা কালকে রাতে একটা সমাধান ক্লাস নেব। এতে তুমি পরীক্ষা দিয়ে তোমার প্রস্তুতি যাচাই করতে পারবা, আবার সমাধান ক্লাসে যেগুলো তোমার সমস্যা আছে সেগুলো তুমি সলভ করে নিতে পারবা। আমার মনে হয় এটা অনেক বেটার হবে। আমরা ধারাবাহিকভাবে পুরো কোনো একটা টপিক শেষ হয়ে গেলে ওই টপিকের উপর আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আগামীকাল দুপুর 2টায় অপারেটর যে অংশটা আলোচনা করা হলো, সম্পূর্ণ অপারেটর বিষয়টা, আজকের টুকু না, এর আগেও আমরা যেগুলো আলোচনা করছি পুরো অপারেটরের বিষয়বস্তুর উপর একটা অনলাইন টেস্ট হবে। সেটা জয়টা এমসিকিউ দেওয়া যায়, আমি দিয়ে দিব দুপুর 2টায়। আর ওই পরীক্ষায় অংশগ্রহণ করার পর আমরা রাত 9:30টায় যে পরীক্ষার কোশ্চেনগুলো থাকবে সেগুলো নিয়ে আবার বিস্তারিতভাবে পুনরায় আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সবাই অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবো। আর যারা এর আগের ক্লাসগুলো করোনি, ফেসবুক যে পেজে লাইভ ক্লাস করতেছে এই পেজের ভিডিও সেকশনে গেলে তুমি এর আগের সকল ক্লাসগুলো পেয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। এত দীর্ঘ সময় ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকো।